তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস নামে যে কঠিন প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে পড়িয়ে দিব, এমনভাবে পড়াবো যাতে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যায়। কারণ তোমাদের ভিতরে এমন অনেকেই আছে যারা এখনই এইচএসসি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটাও গুছিয়ে নিতে চাই। পাশাপাশি এখানে যে কঠিন বিষয়গুলো রয়েছে এগুলো পানির মতো সহজ করে দিব। সো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, যারা অলরেডি প্যাসেজটা পড়েছো বুঝতে পারো নাই, আজকের ক্লাসের পরে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? তো এটা তোমাদের ইউনিট 12 লেসন 4 এ রয়েছে। তো টপিকের নামটা কি? টপিকের নামটা হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস। তো এনভায়রনমেন্ট এইটি পর্যন্ত এটা হচ্ছে একটা নাউন, এটার অর্থ হচ্ছে পরিবেশ। আর কোনো নাউন শেষে এল যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এনভায়রনমেন্টাল এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে পরিবেশগত। আচ্ছা, জাস্টিস এটার অর্থ সবাই জানো, এটার অর্থ হচ্ছে ন্যায় বিচার, পরিবেশগত ন্যায় বিচার। তাহলে পুরোটার অর্থ হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার কি? সো এটা তোমাদের প্রশ্ন। যারা পুরো প্যাসেজটা পড়েছো তারাও হয়তো বুঝতে পারো নাই যে পরিবেশগত ন্যায় বিচার জিনিসটা কি। তো এটা আমি শুরুতে একটু বোঝাই দিই, তাহলে তোমার মূল প্যাসেজটা পড়তে সহজ হবে, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো পরিবেশগত ন্যায় বিচার কি? পরিবেশের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, যে অসুবিধাগুলো রয়েছে, যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, এগুলো যেন সমাজের সকল মানুষ, বিশ্বের সকল মানুষ সমানভাবে ভোগ করে, এই নীতিটাই হচ্ছে পরিবেশগত ন্যায় বিচার। ধরো একটা শহরে দুইটা এলাকা আছে, একটা হচ্ছে ধনী এলাকা আর একটা হচ্ছে গরিব এলাকা। সো ধনী এলাকার মানুষের এলাকার সামনে হচ্ছে পার্ক রয়েছে, বিশুদ্ধ পানি রয়েছে, তারা পানযোগ্য পানি খেতে পারে, কোনো দুর্গন্ধ নাই। আর গরিব এলাকা যেটা রয়েছে, এই এলাকায় মনে করো কলকারখানা গড়ে উঠেছে, প্রতিদিন বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে, পানযোগ্য পানি পাচ্ছে না, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে মনে করো যে পুকুর বা হচ্ছে নদীর মাছ হচ্ছে মারা যাচ্ছে, ঠিক আছে কিনা? এটা হচ্ছে। তো এই যে তোমার ধনীরা শুধু সুযোগগুলো ভোগ করছে পরিবেশের বা প্রকৃতির, আর গরিবরা হচ্ছে অসুবিধাগুলো ভোগ করছে, ক্ষতিকর দিকগুলো ভোগ করছে, এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত ন্যায় বিচার বলে এটা ঠিক হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে এনভায়রনমেন্টাল ইনজাস্টিস, পরিবেশগত অন্যায়, অবিচার হয়ে যাচ্ছে। তো পরিবেশগত ন্যায় বিচার বলে যে না, এরকম করলে হবে না। এই পরিবেশটা যেহেতু সবারই, ধনী গরিব সবারই, সকল মানুষ হচ্ছে এই পরিবেশে বাস করে, এই বিশ্বে বাস করে, তাহলে সমানভাবে এই পরিবেশের, এই বিশ্বের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে এবং যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সবাইকে সমানভাবে ভাগ করতে হবে। এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস। আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো প্যাসেজে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমরা প্যাসেজটা পড়ানো শুরু করে দিই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে ওয়েন, যখন, অ্যান এক্সপ্লোজন, হ্যাঁ একটা বিস্ফোরণ। দেখো এক্সপ্লোজন হচ্ছে একটা নাউন, হ্যাঁ, এটা দ্বারা বাক্য তৈরি করতে হবে। কি হবে? আমি বললাম যে দ্য এক্সপ্লোজন ডিস্ট্রয়েড সেভারাল বিল্ডিংস, যে বিস্ফোরণটা অনেকগুলো বা হচ্ছে কয়েকটা বিল্ডিংকে ধ্বংস করে দিয়েছিল। আর এক্সপ্লোজন এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ কি? এটার অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সপ্লোসিভলি। এক্সপ্লোসিভলি হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, মানে এক্সপ্লোসিভ হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, হ্যাঁ, মানে বিস্ফোরক। যেমন আমি বললাম দ্য পুলিশ ফাউন্ড এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস ইন দ্য ব্যাগ। পুলিশ হচ্ছে ব্যাগের ভিতরে বিস্ফোরক উপাদান পেয়েছিল। বিস্ফোরক উপাদান বলতে এমন উপাদান যেটা যে কোনো টাইমে বিস্ফোরিত হতে পারে। আচ্ছা, এক্সপ্লোসিভ যেহেতু অ্যাডজেক্টিভ শেষে এলওয়াই যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা এক্সপ্লোসিভলি হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে বিস্ফোরক ভাবে। আমি বললাম দ্য গ্যাস বার্ন এক্সপ্লোসিভলি, মানে গ্যাসটা হচ্ছে তোমার বিস্ফোরক ভাবে পুড়েছিল, বার্ন হয়েছিল, ওকে, পুড়েছিল। আচ্ছা, তাহলে আর কি বাকি আছে দেখো। তাহলে এক্সপ্লোজনের ভার্ব কি? এক্সপ্লোড মানে বিস্ফোরিত হওয়া। যার আমি বললাম দ্য বোম এক্সপ্লোডেড নিয়ার দ্য ব্রিজ, বোমটা হচ্ছে ব্রিজের কাছে বিস্ফোরিত হয়েছিল, ঠিক আছে কিনা? বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা শব্দের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবগুলো শিখলাম, এবং এগুলো দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেগুলো শিখে ফেললাম। এইভাবে মূলত পড়তে হবে। এভাবে পড়লে তোমার অনেক ভোকাবুলারি দক্ষতাটা বাড়বে, তুমি ভালোভাবে কথা বলতে পারবা, লিখতে পারবা, পড়তে পারবা, একাডেমিক অ্যাডমিশনে তোমার অনেক বেশি কাজে লাগবে। সো বলছে যখন একটা বিস্ফোরণ ইন দ্য, কোথায়? ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্লান্ট। দেখো ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল মানে রাসায়নিক, প্ল্যান্ট শব্দের অনেকগুলো অর্থ। প্ল্যান্ট শব্দের একটা অর্থ তোমরা জানো যে রোপণ করা, তাই না? ভার্ব। তো প্ল্যান্ট শব্দটা এখানে নাউন এবং এটার অর্থ হচ্ছে কারখানা, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা কারখানার নাম, বলতেছে ইউনিয়ন কার্বাইড রাসায়নিক কারখানা।
কোথায় এই কারখানাটা কোথায়? ইন ভোপাল, ইন্ডিয়া, ইন্ডিয়ার ভোপালে। বলতেছে ইন্ডিয়ার ভোপালে ইউনিয়ন কার্বাইড রাসায়নিক হচ্ছে তোমার কারখানায় যখন একটা বিস্ফোরণ কিল্ড হত্যা করেছিল। হ্যাঁ, এখানে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যান এক্সপ্লোশন, এটা হচ্ছে সাবজেক্ট। তুমি বলতে পারো ভাইয়া তাহলে এখানে এই যা আছে এগুলো কি সাবজেক্ট? না, না এগুলো সাবজেক্ট না, কারণ প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট হয় না, আগের অংশটা সাবজেক্ট হয়। তার মানে এখানে হচ্ছে এই যে হচ্ছে তোমার কি বলতেছে অ্যান এক্সপ্লোশন, এটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। বলতেছে যখন একটা বিস্ফোরণ কিল্ড হত্যা করেছিল, বিস্ফোরণটা হত্যা করেছিল। হ্যাঁ, যখন একটা বিস্ফোরণ হত্যা করেছিল থাউজেন্ডস অফ মানে হাজার হাজার। তুমি বলো, যদি বলি হান্ড্রেড মানে একশত, কিন্তু তুমি যখন 100 এর এস লাগাবা এরপরে অফ, হান্ড্রেডস অফ, তখন হবে শত শত, হান্ড্রেডস অফ পিপল, শত শত মানুষ। হ্যাঁ, তাই আমি বললাম হচ্ছে ডজন, ঠিক আছে? ডজন মানে এক ডজন, ডজনস অফ মানে ডজন বহু আর কি, ঠিক আছে কিনা? তাহলে লক্ষ লক্ষ ইংরেজি হচ্ছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, মানে লক্ষ লক্ষ মানুষ গ্যাদার্ড দেয়ার, সেখানে হচ্ছে জমা হয়েছিল। তাহলে এখানে বলতেছে যখন একটা বিস্ফোরণ কিল্ড হত্যা করেছিল থাউজেন্ডস অফ হাজার হাজার পিপল মানুষকে, ওয়ান দ্য নাইট রাতে, কখন হত্যা করেছিল? রাতে, অফ ডিসেম্বর 2, হ্যাঁ ডিসেম্বরের 2 তারিখ রাতে হত্যা করেছিল 1984 সালে। তাহলে আমরা এটার অর্থ একবারে করি। বলতেছে যখন হচ্ছে তোমার 1984 সালের 2 ডিসেম্বর রাতে ইন্ডিয়ার ভোপালে অবস্থিত ইউনিয়ন কার্বাইড রাসায়নিক কারখানায় একটা বিস্ফোরণ হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। ইট ওয়াজ রিগার্ডেড, রিগার্ড শব্দের অর্থ বিবেচনা করে, ইটস আ ভার্ব। তো বি ভার্বের আগে এখানে হচ্ছে ভার্বের আগে এখানে বি ভার্ব আছে, বি ভার্ব প্লাস V3, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো বি ভার্ব। বি ভার্বের পরে তুমি যদি কখনো ভার্বের 3 নম্বর ফর্ম দেখো তাহলে এটা হচ্ছে প্যাসিভে রয়েছে। ওকে, তাহলে ইট ওয়াজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয়েছিল। ইট ওয়াজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয়েছিল, এই ঘটনাটাকে বিবেচনা করা হয়েছিল অ্যাজ, হিসেবে, কি হিসেবে? আর ট্রাবল, একটা ভয়ঙ্কর বাট কিন্তু সিঙ্গুলার, একক, একটা মাত্র ডিজাস্টার মানে দুর্যোগ, এটাকে একটা মাত্র দুর্যোগ হিসেবে হচ্ছে তোমার বিবেচনা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে ইন্ডিয়ার এই যে রাসায়নিক যে কারখানা, এখানে যখন একটা বিস্ফোরণ হলো তখন হচ্ছে তোমার এটার কর্তৃপক্ষ যারা বা সরকার যারা, হ্যাঁ প্রশাসনে যারা রয়েছে তারা বলল যে এটা হচ্ছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, বাট এটা একটা মাত্র একটা দুর্ঘটনা, এটা হঠাৎ করে হয়ে গেছে। হ্যাঁ, এটা হঠাৎ করেই কি হবে না কি হবে জানি হয়ে গেছে, সো আমাদের কোনো দায়বদ্ধতা নাই। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এখন এইখানে যে বললো একটা মাত্র দুর্ঘটনা, এটা দ্বারা কি বোঝালো? এটা হচ্ছে আমরা পুরো প্যাসটা একদম পড়ানোর পরে তারপরে বলবো, এখন বললে বুঝতে পারবো না। ওকে, আচ্ছা দেখো বোঝাবো, সবাই বুঝবো। আচ্ছা, এখন এখানে বলতেছে ট্রাবল হচ্ছে তোমার, এখানে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ, ট্রাবলকে একটা অ্যাডজেক্টিভ। তো এই শব্দটাকে আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, ট্রাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের সাথে তুমি হচ্ছে ly যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব, terribly। হ্যাঁ, আমি বললাম the child was terribly frightened, হ্যাঁ শিশুটা ভয়ঙ্করভাবে বা ভীষণভাবে ভীতগ্রস্ত ছিল, হ্যাঁ ভীত ছিল, frightened। ওকে, আচ্ছা, এই ট্রাবল এটার হচ্ছে তোমার নাউন কি? টেরর হচ্ছে তোমার নাউন, ভয়, আতঙ্ক। আমি বললাম দ্য সাউন্ড অফ শুটিংস বা ফায়ারিং, যে গোলাগুলির শব্দ, caused a terror among the villagers, যে গোলাগুলির শব্দটা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। হ্যাঁ, ওকে, আচ্ছা, আর টেরর হচ্ছে নাউন, তাহলে এটার ভার্ব কি? টেরিফাই, TERRIFY, টেরিফাই শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত করা, ভীতগ্রস্ত করা। ঠিক আছে কিনা? আমি বললাম দ্য সাডেন নয়েজ, মানে হঠাৎ শব্দটা, টেরিফাইড মি, আমাকে আতঙ্কিত করেছিল, অ্যাট মিডনাইট, মধ্যরাতে। ঠিক আছে কিনা? তাহলে বুঝতে পারছো? এখন আমরা এটা পুরোটার অর্থে একবারে করে দিই, কারণ অনেকে হচ্ছে বুঝতে পারবে না। দেখো, আমি এখানে বলি অর্থটা, যে ইন্ডিয়ার ভোপালে 1984 সালের 2 ডিসেম্বর রাতে
ইন্ডিয়ার ভোপালে ইউনিয়ন কার্বাইড রাসায়নিক কারখানায় যখন একটা বিস্ফোরণ হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, এটাকে বিবেচনা করা হয়েছিল একটা ভয়ঙ্কর কিন্তু একটা মাত্র দুর্ঘটনা হিসেবে। হ্যাঁ, একটা আলাদা একটা দুর্ঘটনা হিসেবে এটাকে বিবেচনা করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো আরো এখানে উদাহরণ রয়েছে। ওয়েন যখন আর রিঅ্যাক্টর এটা হচ্ছে একটা ইলেকট্রিক সরঞ্জাম ম্যাটেরিয়াল, এটা তোমরা গুগলে সার্চ দিলেই পাওয়া যায় রিঅ্যাক্টরটা কি। তো এই যে যখন রিঅ্যাক্টর এই সরঞ্জামটা এট দ্য চেরনোবিল নিউক্লিয়ার মানে পারমাণবিক, পাওয়ার মানে এখানে বিদ্যুৎ, প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে কারখানা। তাহলে যখন হচ্ছে একটা রিঅ্যাক্টর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কারখানায়, কারখানা না বলে কেন্দ্র বললে আরো ভালো হয়। হ্যাঁ, সো যখন হচ্ছে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, বিদ্যুৎ কারখানা আমরা বলি না, বিদ্যুৎ কেন্দ্র বলি, বিদ্যুৎ কেন্দ্রে একটা রিঅ্যাক্টর ইন দ্য ইউক্রেনে মানে এই যে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে ইউক্রেনে অবস্থিত। ওকে, ইন দ্য ফর্মার মানে সাবেক প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার পূর্বে নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো ইউক্রেন যে দেশটা, এটা হচ্ছে আগে এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, এখন আর নাই। ঠিক আছে, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে এখন যুদ্ধ হচ্ছে, তাই না? তো বলতেছে এই যে সাবেক সোভিয়েত ইউনিয়নে এর ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন একটা রিঅ্যাক্টর এক্সপ্লোডেড, কি হয়েছিল, বিস্ফোরিত হয়েছিল, জাস্ট 2 ইয়ার্স, মাত্র 2 ইয়ার্স, 2 বছর লেটার মানে পরে, 2 বছর পরে, মানে ইন্ডিয়ায় যে ঘটনা ঘটলো এটা 2 বছর পরে আবার হচ্ছে তোমার এই যে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়েছিল। তো বলতেছে যে জাস্ট 2 বছর পরে যখন হচ্ছে এটা বিস্ফোরিত হলো, ক্লিং হত্যা করে অ্যান্ড আনডিসক্লোজ। দেখো ডিসক্লোজ শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকাশ করা, ঠিক আছে, প্রকাশ করা। আর আনডিসক্লোজ মানে অপ্রকাশ করা, ঠিক আছে। তো এখানে ডিসক্লোজ নাম্বারটা নাউন, ডিসক্লোজটা এখানে অ্যাডজেক্টিভ। তো আনডিসক্লোজ শব্দের অর্থ হচ্ছে এখানে অপ্রকাশিত, কি অপ্রকাশিত। ডিসক্লোজড মানে প্রকাশিত, আনডিসক্লোজ মানে অপ্রকাশিত, ঠিক আছে। বলছে ক্লিং হত্যা করে, অ্যান আনডিসক্লোজ মানে অপ্রকাশিত, নাম্বার মানে সংখ্যক, অফ ওয়ার্কার্স মানে কর্মচারী। অপ্রকাশিত সংখ্যক মানে এত পরিমাণে কর্মচারী মরছে যে তারা হচ্ছে না পুরো নাম্বারটা প্রকাশ করতে পারে না বা ইচ্ছা করে করে নাই, সরকারের চাপ পড়বে তাই। তো বলতেছে অপ্রকাশিত সংখ্যক হচ্ছে তোমার কর্মচারীকে হত্যা করে মাত্র 2 বছর পরে সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন একটা রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়েছিল, ইট ওয়াজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয়েছিল অ্যাজ ট্রাবল, একটা ভয়াবহ বাট সিঙ্গুলার ডিজাস্টার, একটা মাত্র ঘটনা হিসেবে, যে এটাকে ধরা হলো এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, এটা রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়েছে তাই হয়ে গেছে, এটা আমাদের কোনো দায়বদ্ধতা বা আমাদের কোনো দোষ নেই, কর্তৃপক্ষ যারা ছিল তারা বলতেছে আর কি। ঠিক আছে, তাহলে আরেকবার অর্থ করা লাগবে, আরেকবার অর্থ করি কারণ অনেকে পারবে না। দেখো বলতেছে যে অপ্রকাশিত সংখ্যক, শেষের থেকে অর্থ করতে হয়, অপ্রকাশিত সংখ্যক কর্মচারীকে হত্যা করে মাত্র 2 বছর পরে সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন একটা রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়েছিল, তখন এটাকে ভয়াবহ কিন্তু একটা মাত্র দুর্যোগ হিসেবে, দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়েছিল। ডিজাস্টার এটা কিন্তু একটা নাউন, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ডিজাস্টারাস, ডিজাস্টারাস মানে দুর্যোগপূর্ণ। হ্যাঁ, ইট ওয়াজ এ ডিজাস্টারাস মোমেন্ট, এটা ছিল একটা দুর্দশাপূর্ণ একটা মুহূর্ত। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার গাইস টু ইউ। আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো এখানে সব উদাহরণ দিচ্ছে, এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছে, তো আমরা উদাহরণগুলো একটু দেখি। দেখো সবগুলো বোঝাবো। এই সিঙ্গুলার ডিজাস্টার মানে কি, দেখো সো টু মানে কি এমনই ভাবে। হ্যাঁ, ওয়েন যখন দ্য ওয়ার্ল্ড বিশ্ব লার্নের পরে কিন্তু অফ বসে। হ্যাঁ, ওয়েন দ্য ওয়ার্ল্ড বিশ্ব লার্ন অফ মানে লার্ন মানে কি শেখা, এখানে হবে জানতে পারা। যখন বিশ্ব জানতে পারলো অফ দ্য ইকোলজিক্যাল মানে পরিবেশগত, ইকোলজি হ্যাঁ, ইকোলজি মানে পরিবেশ, এটা একটা নাউন, জি এরপর ওয়াই, ইকোলজি নাউন। ইকোলজিক্যাল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে পরিবেশগত। বলতেছে যখন বিশ্ব জানতে পারলো অফ দ্য ইকোলজিক্যাল মানে পরিবেশগত, অ্যান্ড হিউম্যান মানে মানবিক, কস্ট মানে কি, কস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার এখানে হচ্ছে
ক্ষতি, কস্ট শব্দের অর্থ এখানে ক্ষতি। বলছে যে যখন বিশ্ব হচ্ছে পরিবেশগত এবং মানবিক ক্ষতি, মানুষের ক্ষতি সম্পর্কে জানতে পারলো, অফ ডিকেডস, বছরের পর দশকের পর দশক ধরে, হ্যাঁ, অফ পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং। পেট্রোলিয়াম ওয়েস্ট, ওয়েস্ট শব্দের অর্থ হচ্ছে বর্জ্য, বর্জ্য। আর ডাম্পিং শব্দের অর্থ, বর্জ্য মানে ওই যে ময়লা, হ্যাঁ। আর ডাম্পিং, ডাম হচ্ছে একটা ভার্ব, ডাম শব্দের অর্থ হচ্ছে ফেলা, ফেলা। ডাম শব্দের অর্থ কি? ফেলা। আমি বললাম দে ডাম্পড, দ্য সিটি ডাম, দ্য সিটি ডাম্পস থাউজেন্ডস অফ tons of waste in the বুড়িগঙ্গা রিভার। যে হচ্ছে এই ঢাকা শহরটা বুড়িগঙ্গা নদীতে হচ্ছে টনের উপরে টন বর্জ্য পদার্থ ফালায়। ওকে, তাহলে এখানে কি বলতেছে? বলতেছে যখন বিশ্ব হচ্ছে পেট্রোলিয়াম বর্জ্য ফেলা, যখন হচ্ছে বিশ্ব দশকের পর দশক ধরে পেট্রোলিয়াম বর্জ্য ফেলার পরিবেশগত এবং মানবিক ক্ষতি সম্পর্কে জানতে পারলো। ঠিক আছে, কোথায় এই যে বর্জ্যটা কোথায় ফেলা হচ্ছে? ইন দ্য নাইজার ডেল্টায়। আর একটু ব্যাখ্যা করতে হবে। পেট্রোলিয়াম ওয়েস্ট মানে পেট্রোলিয়াম বর্জ্য কি? পেট্রোলিয়াম বর্জ্য মানে হচ্ছে তেল এবং গ্যাস শোধনের সময় যে অতিরিক্ত জিনিসটা, যে বর্জ্যটা তৈরি হয়, হ্যাঁ, যে ময়লাটা তৈরি হয় সেটাকে বলা হয় পেট্রোলিয়াম। যে রাসায়নিক বর্জ্যটা তৈরি হয় সেটাকে বলা হয় পেট্রোলিয়াম বর্জ্য। তো এই বর্জ্যটা কোথায় ফেলানো হয়? এই বর্জ্যটা হচ্ছে তোমার নাইজার ডেল্টায় ফেলা হয়। নাইজার ডেল্টা মানে কি? ডেল্টা মানে বদ্বীপ, তোমরা সবাই জানো। নাইজার ডেল্টা হচ্ছে নাইজেরিয়ার দক্ষিণে অবস্থিত একটা বৃহৎ জলাভূমি। ঠিক আছে, তো এই জলাভূমির আশেপাশের এলাকাগুলোতে প্রচুর তেল উৎপাদন করা যায়, তো প্রচুর তেল হইতো আর কি। তো বিশ্বের যে সকল বড় বড় কোম্পানি ছিল, এই কোম্পানিগুলো ওখানে গিয়ে কারখানা স্থাপন করলো এবং তারা তেল উৎপাদন করে শোধন করে সারা বিশ্বে সেল করতে লাগলো। ঠিক আছে, এখানে এটাই বলতেছে। হ্যাঁ, যে দেখো পরবর্তীতে আরো বলতেছে আমি যে কি বলতেছে, বছরের পেট্রোলিয়াম বর্জ্য ইন দ্য নাইজার ডেল্টায় ফালানোর দ্বারা কোন কোম্পানি দ্বারা? বাই রয়্যাল ডাচ শেল। রয়্যাল ডাচ শেল হচ্ছে একটা কোম্পানির নাম। তো অনেক কোম্পানি এখানে কারখানা গড়েছিল, তার মধ্যে থেকে অন্যতম একটা হচ্ছে তোমার কোম্পানি হচ্ছে রয়্যাল ডাচ শেল কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে তোমার এখানে তেল এই শোধনের কাজটা করতো। যখন তারা এই তেল শোধনের কাজটা করতো তখন দেখা যেত পাইপলাইন থেকে তেল ছিটকে পড়তো, বিভিন্ন রাসায়নিক পদার্থ বজ্র এই নদীতে, মাঠে, খামারে, এখানে সেখানে গিয়ে পানির সাথে মিশে যেত, যার ফলে নদীর মাছগুলো মারা যাচ্ছিল। তারপর হচ্ছে তোমার চাষযোগ্য যে ভূমিগুলো ছিল সেই ভূমিগুলোতে আর চাষ করা যাচ্ছিল না, কোনো ধরনের ফসল হচ্ছিল না। ওকে, তারপর হচ্ছে তারা বিশুদ্ধ পানি পান করতে পারছিল না। এর ফলে তারা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছিল নাইজেরিয়ার মানুষগুলো। ঠিক আছে, যখন এগুলো হচ্ছিল, এটা মনে করো দশকের পর দশক, হ্যাঁ, ডিকেড মানে কি 10 বছরের সময়কাল। তো এরকম দশকের পর দশক ধরে যখন এই কাজগুলো ঘটলো, মানুষ হচ্ছে মারা যাচ্ছিল, তখন হচ্ছে নাইজেরিয়ার মানুষ তারা হচ্ছে প্রতিবাদ করা শুরু করলো। যখন শুরু করলো তখন নিউজ মিডিয়ার মাধ্যমে ইন্টারন্যাশনাল হচ্ছে নিউজ কভারেজের মাধ্যমে সারা বিশ্বের মানুষ এগুলো সম্পর্কে জানতে পারলো এবং তারাও এ ব্যাপারে সোচ্চার হলো। ঠিক আছে কিনা? তো দেখো এখানে এই যে, তো কখন দেখো ইন দ্য লাস্ট কোয়ার্টার শব্দের অর্থ হচ্ছে 4/1 ভাগকে হচ্ছে কোয়ার্টার বলা হয়। তো পার্সেন্টেজ হিসাব করলে এটা হচ্ছে 25% হয়। মানে 100কে 4 ভাগ করো, 4 ভাগ করলে কত হয়? 100কে 4 ভাগ করলে 25 হয়, মানে 4টা 25 হয়, তার 1 ভাগ মানে হচ্ছে 25%। ওকে, তাহলে বলতেছে ইন দ্য লাস্ট কোয়ার্টার মানে শেষ দশকে, লাস্ট মানে শেষ, কোয়ার্টার মানে দশক, লাস্ট শেষ দশকে অফ দ্য 20th, হ্যাঁ, 20 মানে বিংশ, সেঞ্চুরি মানে শতাব্দী, বিংশ শতাব্দীতে বলতেছে বিংশ শতাব্দীর শেষ চতুর্থাংশে, হ্যাঁ, কোয়ার্টার মানে কি 4/1 ভাগ, বাংলায় বলে চতুর্থাংশ। তাহলে এখানে বলতেছে যে বিংশ শতাব্দীর শেষ চতুর্থাংশে রয়্যাল ডাচ শেল কোম্পানি কর্তৃক বা কোম্পানি দ্বারা নাইজার ডেল্টায় পেট্রোলিয়াম বর্জ্য ফেলার, দশকের পর দশক ধরে পেট্রোলিয়াম বর্জ্য ফেলার পরিবেশগত এবং মানবিক ক্ষতি সম্পর্কে যখন বিশ্ব জানতে পারলো। ঠিক এই পর্যন্ত বলছে আর কি।
এরপরে আরো একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, সো এটাকে আমরা আরেকবার একটু অনুবাদ করি, মানে মূল বিষয়টা তো বুঝতে পেরেছো। তো এখানে আমরা আরেকবার অনুবাদ করি। আচ্ছা, এই যে শতাব্দী, সেঞ্চুরি, এটা বুঝো কেউ? শতক শতাব্দী কিভাবে হিসেব করে? সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছরের সময়কাল। তাহলে দ্বিতীয় শতাব্দী মানে কি? দ্বিতীয় শতাব্দী মানে হচ্ছে 101 থেকে 200। তাহলে তৃতীয় শতাব্দী মানে হচ্ছে 201 থেকে 300। ওকে, তাহলে ঊনবিংশ শতাব্দী মানে কি? ঊনবিংশ শতাব্দী মানে হচ্ছে 1801 থেকে 1900। আর বিংশ শতাব্দী মানে হচ্ছে 1901 থেকে 2000। আর আমরা এখন কিন্তু একবিংশ শতাব্দীতে আছি, অর্থাৎ একবিংশ মানে হচ্ছে 2000 থেকে 2100। ঠিক আছে কিনা? একবিংশ শতাব্দী। তো শতাব্দীর হিসাবটা এভাবে করতে হয়, মানে তোমাকে যেহেতু দ্বিতীয় শতাব্দী বলেছে তার মানে শেষেরটা হবে 200। ঠিক আছে, যেহেতু তোমার তৃতীয় শতাব্দী বলেছে তাহলে শেষে এখানে 3 থাকবে। যেহেতু ঊনবিংশ শতাব্দী বলেছে তার মানে এখানে 19 থাকবে, মানে পরেরটা 19 থাকবে, আর এর আগে হচ্ছে তোমার শুরু হবে 1801 থেকে 1900। আশা করি বুঝতে পারছো। দেখো, তাহলে এখানে এটাই বলতেছে, এই যে বিংশ শতাব্দীকে 4 ভাগ করলে শেষ যে অংশটা পাওয়া যায় ওই অংশে। হ্যাঁ, তাহলে বিংশ শতাব্দীর শেষ চতুর্থাংশে রয়্যাল ডাচ শেল হচ্ছে কোম্পানি কর্তৃক নাইজার ডেল্টায় পেট্রোলিয়াম বর্জ্য দশকের পর দশক ধরে পেট্রোলিয়াম বর্জ্য ফেলার পরিবেশগত এবং মানবিক ক্ষতি সম্পর্কে যখন মানুষ জানতে পারলো, দশকের পর দশক ধরে এখানে এইগুলো করা হচ্ছিল, মানুষের ক্ষতি হচ্ছিল, কিন্তু এটা মানুষ জানতো না। যখন এই প্রতিবাদের পরে ইন্টারন্যাশনাল কভারেজ, নিউজ কভারেজের মাধ্যমে মানুষ যখন জানতে পারলো, তখন কি হলো সেটা পরে বলতেছে। দেখো, এরপর বলতেছে দ্য অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, এখানে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য অ্যাটেম্পট, চেষ্টা টু প্রাইভেটাইজ, প্রাইভেট শব্দের অর্থ কি? প্রাইভেট, তাই না? সো প্রাইভেটাইজ এটা হচ্ছে একটা ভার্ব। প্রাইভেটাইজ শব্দের অর্থ কি? বেসরকারি করা। হ্যাঁ, ন্যাশনাল মানে কি? জাতীয়। ন্যাশনালাইজ মানে কি? ন্যাশনালাইজ মানে জাতীয়করণ করা। সো কোন একটা অ্যাডজেক্টিভ নাউনের শেষে আইজেটি যুক্ত করলে এটা ভার্ব হয়ে যায়। হ্যাঁ, ন্যাশনালাইজ বলছে টু প্রাইভেটাইজ, বেসরকারি করার প্রচেষ্টা, ওয়াটার পানি, ইন বলিভিয়া যে দেশটা আছে, এই দেশে পানিকে বেসরকারি করার প্রচেষ্টা কার দ্বারা? বাই দ্য বেকটেল কোঅপারেশন। বেকটেল কোঅপারেশন নামক যে প্রতিষ্ঠানটা ছিল, বেসরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কর্তৃক বলিভিয়ায় পানিকে বেসরকারি করার প্রচেষ্টা ইন দ্য 1990s, 1990 এর দশকে। তাহলে এখানে কি বলতেছে? 1990 এর দশকে এই যে তোমার বেকটেল যে কোঅপারেশন, এই কোঅপারেশন কর্তৃক পানিকে বেসরকারীকরণের প্রচেষ্টা। অর্থাৎ বলিভিয়া একটা দেশ, এই দেশের সরকার তোমার এই যে পানি একটা মৌলিক অধিকার না? তো এই দেশের সরকার মনে করো পানি হচ্ছে তোমার সরবরাহের দায়িত্ব, সাপ্লাইয়ের দায়িত্ব দিয়ে দিল এই বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠানটার উপরে, যে এরা হচ্ছে পানি সরবরাহ করবো। তো এই যে কোম্পানিটা পানির দাম হঠাৎ করে বাড়িয়ে দিল, ফলে গরিব মানুষ টাকা দিয়ে পানি কিনতে পারতেছিল না। ঠিক আছে, ফলে কি হলো? মানুষ প্রতিবাদ করা শুরু করলো। সো বলিভিয়ার এই প্রতিবাদটার নাম হচ্ছে বলিভিয়া ওয়াটার ওয়ার, বলিভিয়ার পানি যুদ্ধ। ঠিক আছে, এই ব্যাপক প্রতিবাদের মুখে, আন্দোলনের মুখে সরকার হচ্ছে পানি বেসরকারীকরণ থেকে সরে আসলো এবং বিনামূল্যে পানি দেওয়া শুরু করলো। ঠিক আছে কিনা? তো এখানে এটা কেন উল্লেখ করা হলো? দেখো, পানি একটা মৌলিক অধিকার। তো যখন সরকার হচ্ছে মৌলিক অধিকারটা ছিনায় নিল, অর্থাৎ পানির দাম বাড়ায় দিল এবং মানুষ পান করতে পারছিল না, তাদের মৌলিক অধিকার থেকে যখন তাদেরকে বঞ্চিত করা হচ্ছিল, তখন এটা হয়ে যায় একটা পরিবেশগত অবিচার, পরিবেশগত অন্যায় হয়ে যায়, এনভায়রনমেন্টাল জাস্টিস হয় না। এই কারণে এই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, তো এটা বলবে সবকিছুই যে যখন এটা করা হলো। হ্যাঁ, তাহলে কি বলতেছে? 1990 এর দশকে বেকটেল কোঅপারেশন, বলিভিয়ার বেকটেল কোঅপারেশন কর্তৃক পানিকে বেসরকারীকরণের প্রচেষ্টা। এ বলছে দ্য ডেথ, মৃত্যু, অফ ক্লোজটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে প্রায়, কাছাকাছি। হ্যাঁ, দ্য ডেথ, মৃত্যু, অফ ক্লোজ টু মানে প্রায় 2000 পিপল, 2000 মানুষ, বলতেছে প্রায় 2000 মানুষের মৃত্যু ইন নিউ অরলিন
নিউ অর্লিন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা শহর। বলছে যুক্তরাষ্ট্রের একটা শহর নিউ অর্লিন্সে যখন হাজার হাজার মানুষের মৃত্যু ফলোয়িং হারিকেন ক্যাটরিনা ইন 2005, 2005 সালে হারিকেন ক্যাটরিনায় নিউ অর্লিন্সে প্রায় 2000 মানুষের মৃত্যু। ওকে, যাই হোক, এখানে কি বলতেছে দেখো, বিষয়টা হচ্ছে 2005 সালে তোমার যুক্তরাষ্ট্রের শহর নিউ অর্লিন্সে একটা হারিকেন ক্যাটরিনা নামে একটা ঘূর্ণিঝড়, বিশাল ঘূর্ণিঝড় শুরু হয়। বিশাল ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ে মনে করো যে নদীর বাঁধ ভেঙে যায়, সমুদ্রের বাঁধ ভেঙে যায় এবং এই নিউ অর্লিন্স শহরটা বন্যায় প্লাবিত হয়। প্রায় 2000 মানুষ মারা যায় এবং মনে করো যে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে, থাকার জায়গার কোথাও তারা পায় না, গৃহহীন হয়ে পড়ে। ঠিক আছে কিনা? তো এই ঘটনাটা মূলত এখানে বলতেছে যে 2005 সালে হচ্ছে হারিকেন ক্যাটরিনায় নিউ অর্লিন্স শহরে প্রায় 2000 মানুষের মৃত্যু। এরপর কি ওর অথবা ইভেন এমনকি দ্য হরিফিক মানে ভয়ঙ্কর, ভয়াবহ, এটা অ্যাডজেক্টিভ। আফটারম্যাথ শব্দের অর্থ হচ্ছে পরিণতি, পরিণাম। বলতেছে এমনকি হচ্ছে তোমার ভয়াবহ পরিণতি কিসের? অফ দ্য অ্যাটমিক মানে পারমাণবিক, বোম্বিং মানে কি? বোম শব্দ এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বোম শব্দের অর্থ হচ্ছে বোম, নাউন হতে পারে, ভার্ব হতে পারে। সো বোম শব্দের অর্থ হচ্ছে বোম ফেলা। বোম শব্দের অর্থ কি? বোম ফেলা। আমি বললাম দ্য ইসরায়েলি গভর্নমেন্ট ইজ বোম্বিং আপন দ্য হচ্ছে প্যালেস্টিনিয়ানস। হ্যাঁ, যে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে এই হচ্ছে ইসরায়েলরা বোম ফেলতেছে, তাই না? আমরা দোয়া করবো আমাদের ভাই বোনদের জন্য, আল্লাহ যেন হচ্ছে তাদেরকে এই হচ্ছে কি বলা যায়, অমানসিক এবং অমানবিক এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করেন। ওকে, তাহলে এখানে বলছে ওর ইভেন দ্য হরিফিক আফটারমাথ অফ দ্য ফ্লোয়িং, আচ্ছা ওটা হয়ে গেছে। বলতেছে অর ইভেন দ্য হরিফিক আফটারমাথ অফ অ্যাটমিক বোম্বিং, পারমাণবিক বোম ফেলা অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। হ্যাঁ, 6 decades মানে 6 দশক, আর্লিয়ার মানে পূর্বে, 6 দশক পূর্বে। 6 দশক মানে 60 বছর হয়, তাই তো? 60 মানে 1 দশক মানে কি? 10 বছরের সময়কালকে দশক বলে। তাহলে 1 দশক মানে হচ্ছে 10 বছর, 6 দশক মানে 60 বছর। তার মানে 60 বছর পূর্বে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোম ফেলার ভয়াবহ পরিণতি। এই যে এতগুলো কথা এখন বললো, যতগুলো এখানে বললো, যখন হচ্ছে নাইজার ডেল্টার এই পরিবেশগত এবং হচ্ছে মানবিক ক্ষতি সম্পর্কে মানুষ জানতে পারলো, তারপর হচ্ছে বলিভিয়ার পানিকে বেসরকারীকরণের যে ব্যাপারটা, তারপর হচ্ছে তোমার এই যে নিউ অর্লিন্স, যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স শহরে হ্যারিকেন ক্যাটরিনা, হ্যাঁ এই ঘূর্ণিঝড়ে 2000 মানুষের মৃত্যু, হ্যাঁ হিরোশিমা নাগাসাকিতে এই যে অ্যাটমিক হচ্ছে পারমাণবিক বোম ফেলার যে ভয়াবহ হচ্ছে পরিণতি বা পরিণাম, হ্যাঁ এই প্রত্যেকটা ঘটনায় এই প্রত্যেকটা ঘটনাকেই বিবেচনা করা হয়েছিল অ্যাজ হিসেবে ট্রাবল, একটা ভয়ঙ্কর, ভয়াবহ, বাট কিন্তু সিঙ্গুলার ডিজাস্টার, একটা মাত্র দুর্যোগ হিসেবে। বলছে এই যতগুলো ঘটনার কথা আমি বললাম, এই সবগুলো ঘটনাকেই, প্রত্যেকটা ঘটনাকেই ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল, এবং এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল যে এগুলোর পিছনে, এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ। যেমন হচ্ছে ঘূর্ণিঝড়, তারা বলেছে এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, ঠিক আছে কিনা? তারপর যখন হচ্ছে বিস্ফোরণ হলো, তারা বললো যে এটা কর্মচারীদের অবহেলার কারণে হয়েছে, ঠিক আছে কিনা? হঠাৎ করে হয়ে গেছে, এটাতে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, আমরা কর্তৃপক্ষ এটাতে দায়ী নই। তাই বলতেছে এটাকে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং একটা মাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এগুলোকে উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে? তো মূলত এখানে বোঝাতে চাচ্ছে যে এগুলো কোনো বিচ্ছিন্ন আলাদা কোনো ঘটনা ছিল না, সবগুলো ঘটনাই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত ছিল, সবগুলো ঘটনার কারণ হচ্ছে এক, ঠিক আছে? সেই কারণটা কি এখানে বলা হচ্ছে যে যখন এই ঘটনাগুলো ঘটলো এটাকে বিচ্ছিন্ন আলাদা ঘটনা হিসেবে উল্লেখ করলো, কিন্তু একটু ভালোভাবে খতিয়ে দেখলে বা পরীক্ষা নিরীক্ষা করে দেখলে বোঝা যাবে যে না, এগুলো ঘটার পেছনে সরকারের হচ্ছে তোমার অবহেলা, অন্যায় দায়ী ছিল। তারপর হচ্ছে তোমার বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল এগুলো স্বার্থ জড়িত ছিল, সরকারের স্বার্থ জড়িত ছিল, এবং প্রতিষ্ঠানগুলো যারা ছিল তারা এগুলো ক্ষেত্রে ভালো পদক্ষেপ নেয় নাই, ঠিক আছে?
ধরো মনে করো যে হচ্ছে কোনো একটা এলাকায় একটা বিশাল বন্যা হলো, তো সরকার এটাকে হচ্ছে সরকার বা হচ্ছে যারা মানুষ বা কর্তৃপক্ষে যারা আছে তারা বললো যে এটা প্রাকৃতিক দুর্যোগ তাই বন্যা হয়েছে। কিন্তু একটু ভালোভাবে তুমি যদি ভেবে দেখো তাহলে দেখবা যে এটা আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, বরং ওই এলাকার যে নদীগুলো ছিল সেই নদীগুলো কি করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা সরকার সেগুলো ভরাট করে দিয়ে এখানে বিশাল বিশাল কোম্পানি তৈরি করছে। এখন নদী যদি ভরাট থাকে তাহলে পানিগুলো কোথায় যাবে? একটু বন্যায় প্লাবিত হয়ে যাবে না শহরটা? ঠিক আছে, তারপরে সরকার আগে থেকে কোনো পূর্ব ব্যবস্থা নেয় নাই, হ্যাঁ, বন্যা হওয়ার পরে তেমন কোনো ব্যবস্থা নেয় না, তো যার কারণে দেখা যাচ্ছে যে এই বন্যাটা হয়েছে। সো তারা দোষ দিচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আসলে দেখা যাবে এটা দুর্যোগ প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না, সরকারের অন্যায় অবহেলার হচ্ছে শিকার ছিল এটা, এবং বিভিন্ন কোম্পানির হচ্ছে স্বার্থ এটার সাথে জড়িত ছিল। তো এখানে বলতেছে যে এই সকল ঘটনাগুলো সব পরস্পরের সাথে সম্পর্কিত, এগুলো আলাদা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলোকে হচ্ছে সামান্য হিসেবে দেখার কোনো কারণ নেই। ঠিক আছে, এটা দেখো এগুলোকে সামনে আরো ব্যাখ্যা করতেছে। এখানে আমরা পরবর্তীতে যাই, দেখো বলতেছে ইনফ্যাক্ট 2 নম্বর কি বলছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দিস এইগুলো, এই যে ঘটনাগুলোর কথা বললো, দিস এন্ড আদার সিমিলার অন্যান্য সিমিলার মানে একই, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, ডিজাস্টার্স মানে দুর্যোগ, বলতেছে এইগুলো এবং অন্যান্য একই পরিবেশগত দুর্যোগগুলো আর নিদার না সিঙ্গুলার মানে একক, নর আইসোলেটেড বিচ্ছিন্ন। আইসোলেট মানে কি? আইসোলেট মানে বিচ্ছিন্ন করা, পৃথক করা। সো আইসোলেটেড মানে এখানে বিচ্ছিন্ন। তো বলতেছে যে প্রকৃতপক্ষে এই এবং অন্যান্য একই পরিবেশগত দুর্যোগগুলো, হ্যাঁ, একক অথবা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। ঠিক আছে, যেটা আমি বললাম। এর বলছে রাদার বরং দে আর, সেগুলো দে আর বলতে এই যে তোমার ডিজাস্টার গুলো, এই যে পরিবেশগত ডিজাস্টার দুর্যোগগুলো, হ্যাঁ, দে এই প্রণয়নটা হচ্ছে যে কোনো কিছুর প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, যেটা ব্যক্তি হোক, বস্তু হোক, শিশু হোক, প্রাণী হোক, যাই হোক। সো দে আর মানে এই ঘটনাগুলো আর ক্লোজলি আর ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে ইন্টারকানেক্ট মানে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত করা। সো ইন্টারকানেক্টেড মানে হচ্ছে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এই যে ঘটনা রাদার বরং এই ঘটনাগুলো হচ্ছে একটা আরেকটার সাথে সম্পর্কিত, হ্যাঁ, সম্পর্কযুক্ত। দে আর, দেখো দে আর এই ঘটনাগুলো আর কজড, এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, প্যাসিভ আছে বিভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। সো দে আর কজ এই ঘটনাগুলোকে ঘটানো হয়েছে বাই হিউম্যান বিংস মানব জাতি দ্বারা, মানুষের দ্বারা, তাই না? এই যে উপরে যতগুলো ঘটনার কথা বললে সবগুলো মানুষের কারণে হয়েছে, তাই না? মানুষের স্বার্থের কারণে হয়েছে, সরকারের অবহেলার কারণে হয়েছে, অন্যায়ের কারণে হয়েছে। তো বলছে এইগুলো মানুষের দ্বারা ঘটানো হয়েছে এন্ড দে ডিসপরশনেটলি এই যে ঘটনা যেগুলো ঘটলো, যে দুর্যোগগুলো হলো, হ্যাঁ, যে দুর্ঘটনাগুলো ঘটলো, এইগুলো ডিসপ্রপরশনেটলি, দেখো প্রপরশনেটলি মানে হচ্ছে সমানভাবে, আর ডিসপ্রপরশনেটলি মানে হচ্ছে অসমভাবে এই ঘটনাগুলো অসমভাবে নেগেটিভলি নেতিবাচকভাবে ইম্প্যাক্ট মানে প্রভাবিত করা, এটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ইম্প্যাক্টটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি বললাম স্মোকিং হ্যাজ অ্যান অ্যাডভার্স ইম্প্যাক্ট অন আওয়ার বডি, যে হচ্ছে এখানে ইম্প্যাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যে ধূমপানে রয়েছে আমাদের কি বলে শরীরের উপরে একটা প্রতিকূল প্রভাব। ইম্প্যাক্ট এখানে ভার্ব, যে নেগেটিভ নেতিবাচকভাবে ইম্প্যাক্ট প্রভাবিত করে, ফোর মানে গরিব পিপুল গরিব মানুষদেরকে প্রভাবিত করে, এন্ড এবং উইমেন এবং নারীদেরকে প্রভাবিত করে। বলতেছে এই যে দুর্ঘটনাগুলো মানুষের দ্বারা সৃষ্ট এবং এগুলো অসমভাবে নেতিবাচকভাবে গরিব এবং নারীদেরকে প্রভাবিত করে। অর্থাৎ এগুলোর সব থেকে বড় শিকার হচ্ছে গরিবেরা এবং হচ্ছে অসহায় নারী, মহিলা যারা আছে তারা। কারণ এই যে কলকারখানাগুলো এখানে যারা কাজ করে তারা সকল ম্যাক্সিমামই হচ্ছে নারী, কলকারখানায় নারীরাই কাজ করে, ম্যাক্সিমামই নারীরা কাজ করে, গরিবরা কাজ করে, ঠিক আছে কিনা? আবার এই যে তোমার নাইজেরিয়ার ওই যে জলবায়ুর পাশে যে কলকারখানাগুলো অবস্থান করে এই পুরো এলাকাটা নষ্ট করে ফেলা হলো, পানিগুলোকে দূষিত করে ফেলা হলো, নদীর মাছগুলো মেরে ফেলা হলো, চাষযোগ্য ভূমিগুলোকে ধ্বংস করে দেওয়া হলো, ঠিক আছে কিনা? এগুলোর মাধ্যমে কারা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হলো? গরিবেরা, তাই না? যারা কৃষক ছিল এলাকার তারা ক্ষতিগ্রস্ত হলো, নারীরা ক্ষতিগ্রস্ত হলো। তাই এখানে বলতেছে এইগুলাই। হ্যাঁ, তাহলে আমরা একবার অর্থ করি যে প্রকৃতপক্ষে এগুলো এবং অন্যান্য একই পরিবেশগত দুর্যোগগুলো একক এবং বিচ্ছিন্ন কোনো ঘটনা নাই, বরং সেগুলো হচ্ছে স্পষ্টভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো মানুষের দ্বারা ঘটানো হয়েছে এবং
মানুষের দ্বারা ঘটানো হচ্ছে, এবং এবং সেগুলো সেগুলো হচ্ছে অসমভাবে নেতিবাচকভাবে গরিব মানুষ এবং নারীদেরকে প্রভাবিত করে। ঠিক আছে, এগুলো শিকার হচ্ছে গরিব মানুষ। তাহলে এটা কিন্তু একটা এনভায়রনমেন্টাল জাস্টিস হলো না, ইনজাস্টিস হয়ে গেল, তাই না? গরিব মানুষেরা, বড় লোকরা, ধনীরা হচ্ছে বেশি টাকা পয়সা ইনকামের জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা হচ্ছে দেখা যায় পরিবেশটাকে ইউজ করতেছে, ইউজ করে হচ্ছে তারা লাভবান হচ্ছে, তারা হচ্ছে ভালো পজিশনে থাকছে, বড় বড় কিছু করতেছে। কিন্তু কিন্তু গরিব মানুষ হচ্ছে এই পরিবেশের ক্ষতি ভোগ করতেছে, অসুবিধাগুলো তারা ভোগ করতেছে। তো এটা তো হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস হলো না, এনভায়রনমেন্টাল ইনজাস্টিস হয়ে গেল, অবিচার হয়ে গেল। কারণ ধনী গরিব সবাই উচিত, মানে এনভায়রনমেন্টাল জাস্টিস মানে হচ্ছে ধনী গরিব সবাই হচ্ছে পরিবেশের সুযোগ সুবিধা ক্ষতিগুলো সমানভাবে ভোগ করবে। কিন্তু এখানে হয়ে গেছে উল্টা, ধনীরা ভালোগুলো ভোগ করতেছে, গরিবেরা খারাপ ক্ষতিকর দিকগুলো ভোগ করতেছে। এখানে সেটা বলছে, দেখো এখানে বলছে দিস ইজ, এটা হয় ওয়ার্ড যা এনভায়রনমেন্টাল জাস্টিস পরিবেশগত ন্যায় বিচার অ্যাজ আ মুভমেন্ট আন্দোলন হিসেবে আন্ডারস্ট্যান্ড বুঝে। তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিস এটাকে সংক্ষেপে বলে ইজে। তো এনভায়রনমেন্টাল জাস্টিস বা ইজে এটা হচ্ছে একটা আন্দোলনের নাম, এটা হচ্ছে একবিংশ শতাব্দীর একটা আন্দোলন। যখন সারা বিশ্বে হচ্ছে সারা বিশ্বে যখন মানুষ দেখলো যে ধনী রাষ্ট্রগুলো বা ধনী মানুষেরা হচ্ছে এই পরিবেশকে কাজে লাগিয়ে তারা দিন দিন উন্নতি করতেছে, এবং গরিব মানুষ এগুলো শিকার হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিষাক্ততা ছড়িয়ে পড়ছে, সমুদ্র স্তরের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের স্তর উঁচু হয়ে যাচ্ছে। যখন এগুলো মানুষ দেখলো, তখন মানুষ একটা নতুন আন্দোলনের সৃষ্টি করলো, নতুন একটা চিন্তাধারা, মতবাদের সৃষ্টি করলো। সেই মতবাদ, সেই আন্দোলন, এটার নাম হচ্ছে ইজে বা এনভায়রনমেন্টাল জাস্টিস। এটা সামনে পড়বে আরো। তো বলতেছে এই যে কথাটা উপরে বলা হলো, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস, এটাকে এভাবেই বুঝে। এটাকে এভাবে বুঝে। ওই যে তারা বললো এটা হচ্ছে বিচ্ছিন্ন বা আলাদা ঘটনা, কিন্তু এনভায়রনমেন্টাল জাস্টিস বলতেছে না, এটা আলাদা কোনো ঘটনা না, এটা হচ্ছে সব পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এগুলো মানুষের দ্বারা ঘটানো হয়েছে, এবং এগুলো সব থেকে বেশি শিকার হচ্ছে গরিব মানুষ এবং নারীরা। তো এনভায়রনমেন্টাল জাস্টিস এটাই বুঝে উপরের ওইগুলো দ্বারা। ঠিক আছে, এটাই বলতে বলছে দিস ইজ হোয়াট, বলছে এটা হলো তাই যা আন্দোলন হিসেবে এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত ন্যায় বিচার বুঝে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা হচ্ছে সামনের দিকে যাই। এবার আমাদের বলতেছে, দেখো এই যে এখানে বলছে হোয়াট ইজ রিগার্ডেড অফেন, মানে প্রায়, এটা অ্যাডভার্ব, কারণ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্বই বসতে পারে। বলছে হোয়াট ইজ অফেন রিগার্ডেড, যাকে প্রায় বিবেচনা করা হয় অ্যাজ হিসেবে আর ন্যাচারাল, প্রাকৃতিক, ডিজাস্টার মানে দুর্যোগ। বলছে যেটাকে প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয় ইজ সেটা আপন ক্লোজার এক্সামিনেশন। এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে ভালোভাবে পরীক্ষা করলে, ভালোভাবে খতিয়ে দেখলে। বলছে যেটাকে প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়, ভালোভাবে খতিয়ে দেখলে দেখা যাবে সেটা হচ্ছে দ্য রেজাল্ট, ফলাফল অফ সামটাইমস, মাঝে মাঝে, কখনো কখনো সেটা হচ্ছে ফলাফল শর্ট সাইটেড। দেখো শর্ট সাইটেড, ফার সাইটেড, FAR, ফার সাইটেড শব্দের অর্থ হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। ফার সাইটেড মানে দূরদৃষ্টি সম্পন্ন। আর তোমার শর্ট সাইটেড শব্দের অর্থ হচ্ছে দূরদৃষ্টিহীন। ঠিক আছে, ফার সাইটেড মানে হচ্ছে দূরদৃষ্টিপূর্ণ সম্পন্ন, আর শর্ট সাইটেড মানে হচ্ছে দূরদর্শিতাহীন। ওকে, তো বলছে এটা হচ্ছে ফলাফল, কিসের ফলাফল, যেটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, ভালোভাবে খতিয়ে দেখলে দেখা যাবে এটা হচ্ছে কখনো কখনো শর্ট সাইটেড মানে দূরদর্শিতাহীন, and other times অন্যান্য সময় রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, ইভেন এমনকি ফার্নিশাস মানে ক্ষতিকর, কর্পোরেট মানে কর্পোরেট কোম্পানি, গভর্নমেন্টাল সরকারি, ওর অথবা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, প্র্যাকটিস মানে চর্চা বা অনুশীলন, এগুলোর ফলাফল। বলছে যেটাকে, দেখো এখানে বলছে এই যেগুলোকে তোমার প্রাকৃতিক দুর্যোগ হিসেবে মানুষ দেখাতে যাচ্ছে, হচ্ছে তোমার বিভিন্ন সরকার বা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো দেখাতে যাচ্ছে, এগুলো ভালোভাবে খতিয়ে দেখলে দেখা যাবে যে এগুলো হচ্ছে কখনো কখনো দূরদর্শিতাহীন, অন্যান্য সময়ে বেপরোয়া, এমনকি ক্ষতিকর,
ক্ষতিকর হচ্ছে কর্পোরেট, সরকারি, হ্যাঁ, এবং ব্যক্তিগত পরিবেশগত চর্চা বা অনুশীলনের ফলাফল। অর্থাৎ সরকার পরিবেশের সাথে যে প্র্যাকটিসটা করতেছে, যে আচরণটা করতেছে, কর্পোরেট কোম্পানিগুলো পরিবেশের সাথে যে খারাপ বিহেভটা করতেছে, ঠিক আছে কিনা, তারপরে আমরা ব্যক্তিগতভাবে আমরা মানুষেরা পরিবেশের সাথে যে অন্যায় অবিচারটা করতেছি, হ্যাঁ, পরিবেশকে দূষিত করতেছি, এগুলোর ফলাফল, ওইগুলো কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, ওটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, ঠিক আছে। যেমন আমি বললাম না, ধরো একটা দুর্যোগ হলো, সরকার বললো যে এই বন্যা হলো কোথাও, তো সরকার বলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ভাবে হয়েছে, কিন্তু দেখা যাবে যে একটু ভালোভাবে দেখলে দেখা যাবে যে নদীগুলো দখল করে ফেলছে কর্পোরেট কোম্পানিগুলো, সরকারই এখানে তাদেরকে এগুলো সহায়তা করছে টাকা পয়সা নেওয়ার জন্য, পরে পানিগুলো আর কোথায় যাবে, ফলে শহর প্লাবিত হয়ে গেছে। তো এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই, হ্যাঁ, এটা সরকারের অবহেলা ছিল, সরকারের অযোগ্যতা এখানে ছিল, ঠিক আছে কিনা, কর্পোরেট কোম্পানিগুলো স্বার্থ এখানে জড়িত ছিল, তাই এখানে এটাই বলতেছে। এবার বলছে দ্যাট, যেটা টার্গেট মানে লক্ষ্য করে, টার্গেট এখানে ভার্ব হিসেবে, যেটা লক্ষ্য করে, এন্ড ডিসঅ্যাডভান্টেজ, আমরা জানি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা নাউন, এটার অর্থ হচ্ছে অসুবিধা, তাই না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে অসুবিধায় ফেলা। বুঝছে, যেটা বলতে যে এনভায়রনমেন্টাল প্র্যাকটিস, যে পরিবেশগত হচ্ছে চর্চা অনুশীলনটা লক্ষ্য করে, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অসুবিধায় ফেলে, ভালনারেবল মানে ঝুঁকিপূর্ণ, গ্রুপস মানে জনগোষ্ঠী, হ্যাঁ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অর্থাৎ গরিব জনগোষ্ঠীদেরকে অসুবিধায় ফেলে। বুঝতে পেরেছো? এই মনে করো সরকার, কর্পোরেট কোম্পানি এবং ব্যক্তিগত মানুষ, ব্যক্তিগত হচ্ছে যারা মানুষ রয়েছে, তারা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য পরিবেশকে অন্যায়ভাবে দূষিত করছে, তারপর হচ্ছে নষ্ট করছে, ধ্বংস করছে, এবং এইগুলোর ক্ষতিকর যে প্রভাবগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে গরিব মানুষ ভোগ করতেছে, এগুলো হচ্ছে গরিব মানুষদেরকে অসহায়, অসুবিধায় ফেলে দিচ্ছে, এখানে সেটাই বলতেছে। তাহলে এখানে কি বললো যে এই যে যেটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে প্রায় সময় বিবেচনা করা হয়, ভালোভাবে খতিয়ে দেখলে দেখা যাবে সেটা হচ্ছে মাঝে মাঝে দূরদর্শিতাহীন, অন্যান্য সময়ে বেপরোয়া, এমনকি ক্ষতিকর কর্পোরেট, সরকারি এবং ব্যক্তিগত পরিবেশগত চর্চার ফলাফল, যেটা হচ্ছে তোমার কি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদেরকে লক্ষ্য করে এবং অসুবিধায় ফেলে দেয়, ঠিক আছে। এই মোটামুটি এটা গেল। এবার হচ্ছে আমরা পরেরটাতে যাই। দেখো পরে কি আছে, এবার হচ্ছে 3 নাম্বার, মোট 6টা আছে এখানে। 3 নম্বরটা কি, এটা আমরা একটু পড়ে ফেলি। এখানে বলছে অ্যাজ আ কনসেপ্ট, একটা ধারণা, এন্ড এবং অ্যাজ হিসেবে, একটা ধারণা হিসেবে, এন্ড আ মুভমেন্ট একটা আন্দোলন হিসেবে, নাও বর্তমানে, এখন, গ্লোবাল মানে বিশ্বব্যাপী, ইন স্কোপ এটা একটা ফ্রেজ, ইন স্কোপ মানে হচ্ছে পরিসরে, বলছে পরিসরে বর্তমানে একটা ধারণা এবং একটা আন্দোলন হিসেবে এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, হোল্ডস ধারণ করে, দ্যাট যে এনভায়রনমেন্টাল বার্ডেন্স পরিবেশগত বোঝা, এন্ড বার্ডেন মানে কি বোঝা, পরিবেশগত বোঝা, এন্ড বেনিফিটস পরিবেশগত উপকারিতা, শুড বি শেয়ার্ড, হ্যাঁ, ভাগ করা উচিত। দেখো এটা প্যাসিভ আছে, মডাল প্লাস বি প্লাস V3, শেয়ার মানে ভাগ করা, তাহলে ভাগ করে দেওয়া উচিত ইকুয়ালি, সমানভাবে, বাই অল পিপুল, সকল মানুষের দ্বারা সমানভাবে ভাগ করে দেওয়া উচিত। তাহলে এখানে কি বলতেছে, এই যে পরিবেশগত, এই যে এনভায়রনমেন্টাল যে জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, এটা হচ্ছে কি, এটা একটা নতুন একটা কনসেপ্ট, একটা ধারণার নাম, আধুনিক যুগে নতুন একটা চিন্তাধারা, মতবাদের নাম, আবার এটা হচ্ছে একটা আন্দোলনের নাম। তো বলতেছে পরিসর, এটার পরিসর কতটুকু, এটার পরিসর হচ্ছে বিশ্বব্যাপী, তাই বলতেছে পরিসরে বিশ্বব্যাপী বর্তমানে একটা ধারণা এবং আন্দোলন হিসেবে পরিবেশগত ন্যায় বিচার ধারণ করে, যে মনে করে যে পরিবেশের যে বোঝাগুলো রয়েছে, যে উপকারিতাগুলো রয়েছে, সেগুলো সকল মানুষের দ্বারা সমানভাবে ভাগ করে দেওয়া উচিত। অর্থাৎ পরিবেশের সুযোগ সুবিধা, অসুবিধা, ক্ষতিকর দিকগুলো পৃথিবীর সকল মানুষ সমানভাবে ভাগ করবে। শুধু ধনীরা, শুধু বিত্তশালী দেশগুলো, উন্নত দেশগুলো সুবিধাগুলো ভোগ করবে, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলো হচ্ছে অসুবিধা ভোগ করবে, এটা কখনোই হবে না। এটা পরিবেশগত ন্যায় বিচার হলো না, এটা অন্যায় হয়ে গেল, ঠিক আছে। অবশ্যই এটা বলতে এনভায়রনমেন্টাল জাস্টিস রেকগনাইজ শব্দের অর্থ স্বীকার করা, পরিবেশ
রিকগনাইজ মানে একটা অর্থ হচ্ছে চিনতে পারা, আর একটা অর্থ স্বীকার করা। হ্যাঁ, সো পরিবেশগত হচ্ছে ন্যায় বিচার রিকগনাইজ স্বীকার করে দ্যাট যে কারেন্টলি বর্তমানে দ্য নেগেটিভ মানে নেতিবাচক ইম্প্যাক্টস মানে প্রভাবগুলো, হ্যাঁ নেতিবাচক প্রভাবগুলো অফ ইকোলজিক্যাল মানে পরিবেশগত ডিভাস্টেশন শব্দের অর্থ হচ্ছে তোমার বলো তো ডিভাস্টেট মানে কি? ডিভাস্টেট শব্দের অর্থ ধ্বংস করা, তাই না? ডিভাস্টেট যে নাউনটা আছে এই নাউনের ডিভাস্টেট এটা হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ ধ্বংস করা, এটা নাউন হচ্ছে ডিভাস্টেশন। পরিবেশগত ধ্বংস বলছে পরিবেশগত ধ্বংসের, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এই পরিবেশগত ধ্বংসের নেতিবাচক প্রভাবগুলো পার্টিকুলারলি বিশেষভাবে দ্য এনভায়রনমেন্টাল হার্ম পরিবেশগত ক্ষতি অ্যান্ড হাজার্ড মানে বিপদ, পরিবেশগত বিপদ ক্রিয়েটেড। দেখো হঠাৎ করে বাক্যের মাঝখানে কি হয়েছে দেখো তো, হঠাৎ করে বাক্যের মাঝখানে ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে। তো আমি বলেছি হঠাৎ করে বাক্যের মাঝখানে ভার্বের 3 নম্বর ফর্ম দেখলে, আরে কইছে দেখো হঠাৎ করে যদি বাক্যের মাঝখানে ভার্বের 3 নম্বর ফর্ম হয় যে ক্রিয়েটেড, বাক্যের 3 নম্বর ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে, তার মানে এখানে এরকম দ্যাট ইজ, দ্যাট আর, হু ইজ, হুজ আর, দ্যাট ইজ, ওয়াজ, ওয়্যার, হু ইজ, ওয়াজ, ওয়্যার এগুলো উজ্জ আছে, তাই না? যেহেতু এখানে এটার আগে যে নাউনটা এটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে দ্যাট আর উজ্জ আছে, দ্যাট আর উজ্জ আছে। তাহলে কি বলতেছে যে বিশেষভাবে পরিবেশগত ক্ষতি এবং বিপদগুলো দ্যাট আর ক্রিয়েটেড যেগুলো সৃষ্টি করা হয়েছে, বি ভার্ব প্লাস V3 প্যাসিভে আছে, যেগুলো সৃষ্টি করা হয়েছে মানে যে পরিবেশগত বিপদ এবং হচ্ছে ক্ষতিগুলো সৃষ্টি করা হয়েছে বাই দ্বারা ওভার কনজাম্পশন অফ রিসোর্সেস। দেখো ওভার কনজাম্পশন মানে কি? কনজিউম শব্দের অর্থ কনজিউম, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভোগ করা, কোনো কিছু ভোগ করা। আর কনজিউমের নাউন হচ্ছে কনজাম্পশন ভোগ, আর ওভার কনজাম্পশন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত ভোগ। ওভার স্মার্ট মানে কি? অতিরিক্ত স্মার্ট, তাই না? আচ্ছা, তাই এখানে বলছে যে অতিরিক্ত ভোগের দ্বারা সৃষ্ট, কিসের অতিরিক্ত ভোগ? অফ রিসোর্সেস, রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত, দেখো কি বলতেছে, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ভোগের দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ক্ষতি এবং বিপদ, ঠিক আছে, বিপদ এতটুকু অর্থ। আচ্ছা, এই যে তোমার হচ্ছে এই যে অতিরিক্ত ভোগ এটা কারা করতেছে? এটা হচ্ছে এই যে ইন দ্য গ্লোবাল নর্থ। এই যে ইন দ্য গ্লোবাল নর্থ মানে কি বলো? গ্লোবাল নর্থ মানে উত্তর দিক, গ্লোবাল বিশ্বের উত্তর দিক বোঝাচ্ছে এখানে, যে বিশ্বের উত্তর দিকে তোমার হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, অতিরিক্ত ভোগ। দেখো গ্লোবাল নর্থ এটা একটা টার্ম, পরিভাষা। গ্লোবাল নর্থ মানে হচ্ছে বিশ্বের কিছু ধনী, উন্নতশীল এবং শিল্পোন্নত দেশ, যে দেশগুলো ভৌগোলিকভাবে বিশ্বের উত্তরে অবস্থিত, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, তারপর হচ্ছে ফ্রান্স, এরপরে হচ্ছে তোমার জাপান, অস্ট্রেলিয়া, এই যে দেশগুলো, এই দেশগুলোর সমষ্টিকে বলা হয় গ্লোবাল নর্থ, ঠিক আছে? তা বলতেছে এই যে গ্লোবাল নর্থে মানে এই যে দেশগুলোতে, এই দেশগুলোর অতিরিক্ত ভক্ষণ, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ভক্ষণ, মানে এই যে দেশগুলো আছে না, আর কারা? যে এখানে আরো আছে এন্ড এবং বাই দ্বারা এলিটস মানে হচ্ছে তোমার অভিজাত সম্প্রদায়কে এলিটস বলে, অভিজাত, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী অভিজাত সম্প্রদায় এবং গ্লোবাল নর্থ কর্তৃক প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ভোগের দ্বারা সৃষ্ট পরিবেশগত ক্ষতি এবং বিপদ। হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে বিপদটা, এই যে নেগেটিভটা, এটা ফল পড়ে ডিসপ্রপোর্শনেটলি মানে কি? অসমভাবে, এটা হচ্ছে অসমভাবে পড়ে অন কাদের উপরে? দ্য ওয়ার্ল্ডস বিশ্বের পুয়ার মানে গরিব, বিশ্বের গরিব মানুষদের উপরে গিয়ে পড়ে। বলছে এই যে পরিবেশগত ধ্বংসের যে ক্ষতিকর দিক, তারপর হচ্ছে আচ্ছা একবার একটু অর্থ করে, এখান থেকে অনেক দূর চলে এসছে তো। দেখো বলছে এই যে পরিবেশগত ন্যায় বিচার এটা স্বীকার করে যে বর্তমানে পরিবেশগত ধ্বংসের নেতিবাচক প্রভাবগুলো এবং হচ্ছে বিশ্বব্যাপী অভিজাত সম্প্রদায় এবং
গ্লোবাল নর্থ কর্তৃক প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ভোগের দ্বারা সৃষ্ট প্রাকৃতিক যে ক্ষতি এবং বিপদ, এগুলো হচ্ছে বিশ্বের গরিব মানুষের উপরে অসমভাবে গিয়ে পড়ে। অর্থাৎ বিশ্বে যারা এলিট সম্প্রদায় আছে তারা পরিবেশকে নানাভাবে ব্যবহার করছে। তারপরে এই যে দেশগুলোর কথা বললো গ্লোবাল নর্থ, যেটা এই দেশগুলো হচ্ছে উন্নত দেশ, তো এগুলো হচ্ছে নিজেদেরকে বিশ্বের সামনে মডেল দেশে উপস্থাপন করতে, বা এগুলো হচ্ছে উন্নতশীল মানে উন্নত দেশ হতে গিয়ে দেখা যাচ্ছে যে পরিবেশকে সব থেকে বেশি ব্যবহার করছে, এবং ব্যবহার করার কারণে পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে, যে বিপদগুলো হচ্ছে, এই বিপদগুলো সব পড়তেছে গরিব মানুষের উপরে গিয়ে, উন্নয়নশীল দেশগুলোর উপরে গিয়ে। কারণ উন্নয়নশীল অনুন্নত যে সকল দেশ রয়েছে তাদেরকে এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করতে দেওয়া হয় না, কারণ তারাই নিয়মগুলো এভাবে সেট করে রাখছে যে শুধু আমরাই ভোগ করব, আমরাই দিন দিন উন্নত হবো। অনুন্নত উন্নয়নশীল দেশ ওরা আমাদের পা ধরে বসে থাকবে, হ্যাঁ, ওরা আমাদের কাছে ভিক্ষা চাইবে, আর আমরা এগুলো ব্যবহার করে আমরা উন্নত হবে। তাহলে দেখা যাচ্ছে কি ওরা উন্নত হচ্ছে, ওরাই বেশিরভাগ সুযোগ সুবিধা প্রাকৃতিক সম্পদগুলো ভোগ করতেছে, আর অনুন্নত গরিব যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে এগুলো ভোগ করতে দেওয়া হচ্ছে না, বরং এগুলো ওই ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে। এখানে এটাই বলতেছে। ওকে, এখন এবার বলতেছে দ্য ভ্যাস্ট মানে দ্য ভ্যাস্ট মেজরিটি মানে অধিকাংশ, যার দ্য ভ্যাস্ট মেজরিটি অধিকাংশ অফ হুম, যার বললো না বিশ্বের গরিব মানুষদের উপরে পড়তেছে, এবার বলতেছে দ্য ভ্যাস্ট মেজরিটি অফ হুম, হ্যাঁ, যার অধিকাংশ যার অধিকাংশই হয় পিপল অফ কালার মানে কি? হোয়াইট পিপল মানে শ্বেতাঙ্গ মানুষ। পিপল অফ কালার শব্দের অর্থ হচ্ছে অশ্বেতাঙ্গ। পিপল অফ কালার মানে কি? অশ্বেতাঙ্গ কারা? যাদের গায়ের রং সাদা নয়, অর্থাৎ যাদের গায়ের রং কালো, বাদামি, শ্যামলা, ঠিক আছে কিনা, লাতিন, এশিয়ান, এদেরকে বলা হয় পিপল অফ কালার। ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে তোমার যার অধিকাংশ বিশ্বের গরিব মানুষের উপর পড়তেছে, এবার বলছে যার অধিকাংশই হচ্ছে অশ্বেতাঙ্গ, স্পেশালি বিশেষভাবে উইমেন অ্যান্ড চিলড্রেন, নারী এবং শিশুরা এটা বেশি শিকার হচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে একবার অর্থ করি। কি বলতেছে? পরিবেশগত, অনেক বড় বড় বাক্য দেখছো, পরিবেশগত ন্যায় বিচার স্বীকার করে যে বর্তমানে পরিবেশগত ধ্বংসের নেতিবাচক প্রভাবগুলো বিশেষভাবে বিশ্বব্যাপী অভিজাত শ্রেণী এবং গ্লোবাল নর্থ কর্তৃক প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ভোগ কর্তৃক সৃষ্ট প্রাকৃতিক বিপদ এবং ক্ষতি বিশ্বের গরিব মানুষের উপরে অসমভাবে পড়ছে। হ্যাঁ, যার অধিকাংশই হচ্ছে অশ্বেতাঙ্গ, বিশেষভাবে নারী এবং শিশুরা। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো জিজ্ঞেস করো। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা অবশ্যই ডিসকাশন গ্রুপে জানাবা, আর যারা হচ্ছে পেইড ব্যাচের বাইরে আছো তারা হচ্ছে কমেন্টে জানাবা। আর তোমরা যারা ফ্রি ক্লাস করতেছো অবশ্যই জানাবা তোমরা কে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা দেখছো, কোন ব্যাচের বেশি স্টুডেন্ট, আমরা একটু দেখি যে কোন ব্যাচ থেকে আমার ক্লাসটা বেশি করতেছে, এই শেষের একটা ইউনিটের এই ক্লাসটা কে করতেছে একটু দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এবার 4 নম্বরে যাই। বলতেছে সিমালটেনিয়াসলি মানে কি? একইভাবে দ্য বেনিফিটস মানে উপকারিতা দ্য বেনিফিটস অফ উপকারিতা দ্যাট ওই ওভার কনজাম্পশন, ওই অতিরিক্ত ভোগ, বলতেছে ওই অতিরিক্ত ভোগের উপকারিতা আর এনজয়, এই যে এনজয় মানে ভোগ করা, এটা একটা ভার্ব, এনজয়, রাইট? তাহলে এখানে বি ভার্ব প্লাস V3 হয়েছে, বি ভার্ব প্লাস V3 মানে এটা প্যাসিভে আছে। তাহলে simultaneously the benefits of that overconsumption are enjoyed, তাহলে কি হচ্ছে যে একইভাবে তোমার অতিরিক্ত ভোগ, এই যে এলিট ক্লাস এবং যে গ্লোবাল নর্থের যে দেশগুলো, এই দেশগুলো যে অতিরিক্ত ভোগ করতেছে প্রাকৃতিক সম্পদের, ঠিক আছে কিনা, তো ওই অতিরিক্ত ভোগের উপকারিতাগুলো আর এনজয়েড, ভোগ করা হয়, প্যাসিভ আছে, ভোগ করা হয়, ওই অতিরিক্ত ভোগ বা ব্যবহারের উপকারিতাগুলো ভোগ করা হয় প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে কাদের দ্বারা? প্রিভিলেজড। দেখো, বাই দ্য প্রিভিলেজড, এখানে প্রিভিলেজ শব্দটা অ্যাডজেক্টিভ, আর তোমরা জানো অ্যাডজেক্টিভের আগে দা আসলে ওটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, অর্থটা প্লুরাল হয়। যেমন পোর মানে গরিব, পোর মানে কি? গরিব, আর দা পোর মানে কি? গরিবেরা।
রিচ মানে কি ধনী, দ্য রিচ মানে ধনীরা, প্রিভিলেজড মানে হচ্ছে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, আর দ্য প্রিভিলেজড মানে হচ্ছে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা। তাহলে বলতেছে যে এই যে অতিরিক্ত হচ্ছে তোমার ওভার কনজাম্পশনের যে হচ্ছে উপকারিতাগুলো, এগুলো হচ্ছে প্রাথমিকভাবে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা ভোগ করা হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। অর্থাৎ বিশ্বব্যাপী যে সকল সুবিধাপ্রাপ্ত ব্যক্তি আছে, যারা ধনী ব্যক্তি আছে, শিল্পোন্নত দেশ আছে, তারাই হচ্ছে এই অতিরিক্ত ভোগের সুযোগ সুবিধাগুলো, উপকারিতাগুলো পাচ্ছে। এখানে সেই জিনিসটাই বলতেছে। এবার এখানে আরেকটু বলতেছে, এখানে ফ্র্যাকশন মানে আমরা জানি ভগ্নাংশ, কিন্তু এখানে ফ্র্যাকশন অর্থ ভগ্নাংশ না, এখানে অর্থ হবে ছোট অংশ। ভগ্নাংশ মানে ছোট অংশ, ঠিক আছে? তো আ ফ্র্যাকশন একটা ছোট অংশ, এই যে বিশ্বব্যাপী যে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে, এরা হচ্ছে একটা ছোট অংশ অফ দ্য আর্টস, পৃথিবীর অফ আর্টস পপুলেশন, হ্যাঁ, পৃথিবীর জনগোষ্ঠীর একটা বলো ছোট অংশ। অর্থাৎ এই বিশ্বে যত মানুষ রয়েছে বিলিয়ন মানুষ, এই বিলিয়ন মানুষের মধ্যে একটা ছোট অংশ, হ্যাঁ, একটা ছোট অংশ, অল্প কয়েকটা দেশ হচ্ছে এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করতেছে এবং যেটার ক্ষতি সবাইকে ভোগ করা লাগতেছে। ঠিক আছে কিনা? এখানে এটাই বলতেছে। তাহলে আমরা হচ্ছে একটু দেখি এখানে আরেকবার অনুবাদ করি যে একইভাবে বিশ্বব্যাপী সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা প্রাথমিকভাবে ওই অতিরিক্ত ভোগের উপকারিতাগুলো ভোগ করা হয়, হ্যাঁ, ভোগ করা হয় যারা হচ্ছে তোমার পৃথিবীর জনসংখ্যার একটা ছোট অংশ। আচ্ছা, এরপরে বলছে এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, কমনলি মানে কি সাধারণভাবে, রিফার্ড টু, হ্যাঁ, এনভায়রনমেন্টাল জাস্টিস। এখানে দেখো দুইটা কমা আছে, এখানে একটা কমা আর এখানে একটা কমা, দুইটা কমার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা হচ্ছে অ্যাপোজিটিভ। ঠিক আছে? তাহলে পরিবেশগত ন্যায় বিচার, নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভের কাজ হচ্ছে আগের নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া বা আগের নাউন সম্পর্কে কিছু একটা বলা। তাহলে এখানে এনভায়রনমেন্টাল জাস্টিস সম্পর্কে বলতেছে যে কমনলি রিফার্ড টু, মানে এনভায়রনমেন্টাল জাস্টিস কে তোমার হচ্ছে সাধারণভাবে বলা হয়ে থাকে অ্যাজ ইজে, তোমাদের আগেও বলছি ইজে, সংক্ষেপে ইজে বলা হয়ে থাকে। তো নাউন ইন অ্যাপোজিশন যে অংশটা, এটা বাক্যের সাবজেক্ট নয়, এটা অতিরিক্ত অংশ। সো এনভায়রনমেন্টাল জাস্টিস কি করে, সিক্স মানে চেষ্টা করা, সর্ট সিক ভার্বের 2 নম্বর ফর্ম কি, SOUGHT সর্ট, 3 নম্বর ফর্ম হচ্ছে সর্ট। তো পরিবেশগত ন্যায় বিচার চেষ্টা করে, মেক করতে, দিস এই ফ্যাক্টস মানে সত্যতা, বাস্তবতা, এই যে বাস্তবতাগুলো এখানে তুলে ধরা হলো, বলতেছে পরিবেশগত ন্যায় বিচার এই বাস্তবতাগুলো, এই সত্যতাগুলোকে করার চেষ্টা করে, কি করার চেষ্টা করে, ভিজিবল, দৃশ্যমান করার চেষ্টা করে, মানে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। পরিবেশগত ন্যায় মনে করে বিশ্বব্যাপী যে এই যে হচ্ছে উন্নত দেশগুলো, গ্লোবাল নর্থের দেশগুলো, এলিট ক্লাস হচ্ছে তারা পরিবেশকে ব্যবহার করে, হ্যাঁ, সুযোগ সুবিধা ভোগ করতেছে, আর এইটার প্রভাব ইম্প্যাক্ট সারা বিশ্বের গরিব মানুষের উপরে পড়তেছে, অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর উপর পড়তেছে, হ্যাঁ, এটা নিয়ে কেউ কোনো খোঁজ রাখতেছে না। ঠিক আছে কিনা? তো এই সত্যতা, এই বাস্তবতাকে এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার মানুষের সামনে স্পষ্ট করতে বা তুলে ধরার চেষ্টা করে যে দেখো এদের কারণে এটা হচ্ছে। সো আমরা সবাই একতাবদ্ধ হই এবং হচ্ছে একটা আন্দোলন করি এবং মানুষকে সচেতন করি। ঠিক আছে কিনা? এটা এবার বলছে এন্ড টু আনতে, পিপল ব্রিং পিপল টুগেদার মানে হচ্ছে মানুষকে একতাবদ্ধ করা, টু ব্রিং পিপল টুগেদার মানুষকে একতাবদ্ধ করতে, টু ওয়ার্ক ফর কাজ করতে, পজিটিভ চেঞ্জ, হ্যাঁ, ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে, মানুষদেরকে একত্রিত করতে চেষ্টা করে। তাহলে এখানে কি বলতেছে যে এনভায়রনমেন্টাল জাস্টিস যেটা পরিবেশগত ন্যায় বিচার, এটা হচ্ছে তোমার এই বাস্তবতাগুলোকে হচ্ছে দৃশ্যমান করতে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে মানুষদেরকে একতাবদ্ধ করে। ঠিক আছে কিনা? বুঝতে পারছো? সহজ জিনিস। এনভায়রনমেন্টাল জাস্টিস কি তোমরা তো জানো, আগে বলে দিয়েছি। সো আই থিঙ্ক ইউ গাইজ হ্যাভ আন্ডারস্টুড ইট ভেরি ক্লিয়ারলি। যদি না বুঝতে পারো তাহলে জানাবা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা 5 নম্বরে যাই। আমাদের হচ্ছে আর 2টা আছে, হ্যাঁ। সো 5 নম্বর কি বলতেছে, এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, লিঙ্কস মানে কি, লিঙ্কস মানে হচ্ছে তোমার সংযুক্ত করা। ঠিক আছে? তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিস লিঙ্কস, এটা হচ্ছে সংযুক্ত করে, টু লার্জ, 2টা বড় বড়, ফাউন্ডেশনাল মানে হচ্ছে মৌলিক
বডিজ অফ মডার্ন থট। দেখো বডিজ অফ মডার্ন থট, বডি অফ থট মানে কি? বডি অফ থট মানে হচ্ছে চিন্তাধারা, মতবাদ। আর এখানে যেহেতু মডার্ন লাগাইছে তাহলে এখানে অর্থ হবে যে আধুনিক চিন্তাধারা, আধুনিক মতবাদ। বুঝতে পারছো? তাহলে কি বলতেছে যে ইজে যেটা এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা হচ্ছে দুইটা বড় বড় মৌলিক হচ্ছে আধুনিক চিন্তাধারাকে সংযুক্ত করে। ঠিক আছে, সেই দুইটা মতবাদ বা চিন্তাধারা কি সেটা পরে আছে, তারপর আমি বলে দিব। এবং কাকে সংযুক্ত করে? অ্যান্ড অ্যাক্টিভিস্ট এনগেজমেন্ট। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে আন্দোলনকারী। আর হচ্ছে তোমার এখানে এনগেজ শব্দের, এনগেজ এটা হচ্ছে একটা ভার্ব। এনগেজ মানে হচ্ছে তোমার সম্পৃক্ত হওয়া, সংযুক্ত হওয়া, যেটা তোমাদের সিভিক এনগেজমেন্ট আমি ভালো করে বুঝিয়েছিলাম। তো এনগেজমেন্ট এটা নাউন, তাহলে এটার অর্থ হবে সম্পৃক্ততা। সম্পৃক্ততা কোনো একটা জিনিসের সাথে ভালোভাবে সম্পৃক্ততা হওয়া মানে হচ্ছে ওইটাতে হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তো সেই অর্থে আমরা অর্থটা এরকম ধরতে পারি যে আন্দোলনমূলক, অ্যাক্টিভিস্ট এনগেজমেন্ট, আন্দোলনমূলক সক্রিয় অংশগ্রহণ, মানে কোন একটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তাহলে বলতেছে এখানে কি যে ইজ এ এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা হচ্ছে দুইটা বড় বড় মৌলিক আধুনিক চিন্তাধারা এবং আন্দোলনমূলক অংশগ্রহণকে সংযুক্ত করে। ঠিক আছে, তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিসের ভিতরে দুইটা মতবাদ বা হচ্ছে তোমার চিন্তাধারা আছে, বডি অফ থট রয়েছে। একটা হচ্ছে এনভায়রনমেন্টালিজম মানে পরিবেশবাদ। পরিবেশবাদ মানে হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য যে আন্দোলনটা, যে প্রচেষ্টা, সেটা। অর্থাৎ পরিবেশকে কাজে লাগাতে হবে, পরিবেশকে ব্যবহার করতে হবে, বাট পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে, সেই দিকটা লক্ষ্য রেখে, এটা হচ্ছে এনভায়রনমেন্টালিজম। আর হচ্ছে তোমার হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, যেটা মানে হিউম্যান রাইটস, মানবাধিকার। অর্থাৎ মানুষের অধিকারের পিছনে, অধিকারের দিকেও হচ্ছে তোমার আবার লক্ষ্য রাখতে হয়, মানুষের অধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। হ্যাঁ, পরিবেশকে রক্ষা করতে গিয়ে মানুষের অধিকারে যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেদিকটাও নজর রাখা। ঠিক আছে কিনা? ধরো কোনো একটা জায়গায় কলকারখানা স্থাপন হয়েছে বা একটা কারখানা স্থাপন হয়েছে, তো দেখা গেলো এটা পরিবেশের ক্ষতি হচ্ছে, তো পরিবেশের ক্ষতি রক্ষা করতে গিয়ে কারখানাটা বন্ধ করে দেওয়া হলো। এরপরে দেখা গেল ওই কারখানায় যারা কাজ করতো তারা আবার হচ্ছে বেকার হয়ে গেল, বা তাদের হচ্ছে মানে তারা হচ্ছে বেকার হয়ে গেল, বা তাদের হচ্ছে উপার্জনের যে পথটা সেটা বন্ধ হয়ে গেল। তার মানে এখানে কি হলো? মানুষের অধিকারটা ক্ষুণ্ণ হলো। তো এনভায়রনমেন্টাল জাস্টিস বলে যে হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস বলে যে আমাদের কাজগুলো এমন ভাবে করতে হবে যাতে পরিবেশেরও কোনো ক্ষতি না হয়, আবার মানুষের অধিকারও ক্ষুণ্ণ না হয়। ঠিক আছে, তো এই যে দুইটা মতবাদ, এনভায়রনমেন্টালিজম এন্ড হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, এই দুইটা মতবাদকে সংযুক্ত করে আর আন্দোলনকে সংযুক্ত করে, সক্রিয়ভাবে এটার সাথে সম্পৃক্ততাকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এনভায়রনমেন্টাল জাস্টিস এই মুভমেন্টে তুমি যদি অংশ নিতে চাও তাহলে তোমাকে ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভলি এনগেজড। ঠিক আছে কিনা? এইটা দেখো এখানে ব্যাখ্যা করবে হয়তো। তাহলে আমরা তো এটার অনুবাদ দেখলাম। এবার বলতেছে এটা বলতে এই যে এনভায়রনমেন্টাল জাস্টিস, ইউক শব্দের অর্থ হচ্ছে তোমার লিঙ্ক, এটা সিনোনিম, লিঙ্কের সিনোনিমাস হচ্ছে ইউক শব্দের অর্থ হচ্ছে তোমার সংযুক্ত করা, সংযোগ স্থাপন করা। হ্যাঁ, এটা সংযুক্ত করে। কনসার্নটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কনসার্ন শব্দের অর্থ উদ্বেগ, দুশ্চিন্তা, চিন্তা। এটা হচ্ছে উদ্বেগকে সংযুক্ত করে। কিসের জন্য উদ্বেগ? ফর দি এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য উদ্বেগ। পরিবেশের প্রতি যে উদ্বেগটা আমাদের রয়েছে, যে পরিবেশ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভাস্টেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা, পরিবেশগত ক্ষতি এবং হাজার্ড যেটা বাড়তেছে, এই যে উদ্বেগটা, এই উদ্বেগটা এখানে আবার দেখো এখানে লিখছে ইনক্লুডিং, মানে এখানে পরিবেশ দ্বারা কাকে বোঝাচ্ছে সেই জিনিসটা। পরিবেশ মানে কি? পরিবেশ মানে আমাদের আশেপাশে যা কিছু আছে এই সব কিছু মিলেই আমাদের পরিবেশ। তাই এখানে বলতেছে যে ইনক্লুডিং, যেমন all life on the planet, প্ল্যানেট মানে গ্রহ, মানে এই পৃথিবী যে গ্রহটা রয়েছে, এই গ্রহের সকল মানুষের জন্য, হ্যাঁ, সকল মানুষের জন্য উদ্বেগটাকে সংযুক্ত করে। দেখো এটা পুরোটা না পড়লে অর্থ বুঝতে পারবে না। এখানে কি বলতেছে যে পৃথিবী নামক যে গ্রহটা রয়েছে, এই গ্রহ মানে আমরা একবার অর্থ করেছি পরিবেশের জন্য, অর্থাৎ পৃথিবী নামক যে গ্রহটা রয়েছে এই গ্রহের সকল জীবের প্রতি উদ্বেগটা সংযুক্ত করে। টু কিসের সাথে সংযুক্ত করে? টু কমিটমেন্টের পরে কিন্তু টু আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু কমিটমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, হ্যাঁ, প্রতিশ্রুতি। টু কমিটমেন্ট প্রতিশ্রুতির সাথে সংযুক্ত করে। টু সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচারের যে প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি, সেটার সাথে সংযুক্ত করে। বুঝতে পেরেছ?
এখানে আবার দেখো ব্যাখ্যা করছে, এই যে কোলনের পরে হচ্ছে তোমার নর্মালি আগের যদি কখনো কোলন দেখো বাক্যে, তাহলে তুমি ধরে নিবা যে পরে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে আগের নাউনকে বা আগের সেন্টেন্সটাকে ব্যাখ্যা করতেছে। ওকে, সো হিউম্যান, এখানে তোমার যে বললো সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার, এই সামাজিক ন্যায় বিচার দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে সেই জিনিসটা বলতেছে। সামাজিক ন্যায় বিচার মানে হচ্ছে হিউম্যান ইকুইটি, মানবিক সমতা, মানুষের সমতা, সকল মানুষদের সমান, এই নীতি। ঠিক আছে, মানুষের সমতা ইন টার্মস অফ মানে ক্ষেত্রে রেস, জাতি, জেন্ডার, লিঙ্গ, রিলিজন, ধর্ম, ন্যাশনালিটি, জাতীয়তা, অ্যান্ড ক্লাস মানে শ্রেণী। অর্থাৎ এই পৃথিবীতে যত জাতি, লিঙ্গ, ধর্ম, হ্যাঁ, জাতীয়তা এবং হচ্ছে শ্রেণীর মানুষ রয়েছে, সকলের মানবিক সমতা, মানুষের সমতা, হ্যাঁ, এটার কমিটমেন্ট, এটার প্রতিজ্ঞার সাথে সংযুক্ত করে। ঠিক আছে, তো বিষয়গুলো খুবই জটিলভাবে উপস্থাপন করা হচ্ছে, আমরা একবার অর্থ করি। এখানে বলতেছে এই যে তোমার পরিবেশের জন্য যে উদ্বেগটা রয়েছে এটাকে সংযুক্ত করে, কিসের সাথে সংযুক্ত করে? এটাকে সংযুক্ত করে হচ্ছে সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচারের সাথে সংযুক্ত করে। অর্থাৎ পরিবেশের যে সকল জীব রয়েছে, প্রাণী রয়েছে, তারা যাতে সবাই হচ্ছে ন্যায় বিচার পায়, সবাই যাতে ন্যায় বিচার পায়, পরিবেশের ক্ষতিকর দিকগুলো, অসুবিধাগুলো সবাই যাতে সমানভাবে ভোগ করতে পারে, এই জিনিসটা, এই প্রতিজ্ঞা, এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতির সাথে সংযুক্ত করে। ঠিক আছে, দেখো একবার অর্থ করি। বলছে যে এই পরিবেশগত ন্যায় বিচার যে জিনিসটা, এটা হচ্ছে পরিবেশের প্রতি, অর্থাৎ গ্রহের পৃথিবী নামক প্ল্যানেটের সকল জীবের প্রতি উদ্বেগটাকে হচ্ছে তোমার সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞার সাথে সংযুক্ত করে। তো এটা কি? অর্থাৎ মানুষের, অর্থাৎ হচ্ছে তোমার জাতি, লিঙ্গ, ধর্ম, হ্যাঁ, জাতীয়তা এবং শ্রেণীর ক্ষেত্রে মানবিক সমতা বা মানুষের সমতার সাথে সংযুক্ত করে। ওকে, এটা হচ্ছে এই যে সোশ্যাল জাস্টিসটাকে ব্যাখ্যা করেছে। আচ্ছা, এবার বলছে এনভায়রনমেন্টাল জাস্টিস মানে পরিবেশগত ন্যায় বিচার। ব্রিজ শব্দের অর্থ আমরা জানি সেতু, বাট ব্রিজ শব্দটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, যেমনটা এখানে হয়েছে, তখন এটার অর্থ হবে সেতু বন্ধন করা। কি করা? সেতু বন্ধন করা। বলছে এনভায়রনমেন্টাল জাস্টিস পরিবেশগত ন্যায় বিচার, ব্রিজেস সেতু বন্ধন করে, দ্য গ্যাপ মানে ফাটল, ব্যবধান, হ্যাঁ, ফাটল বা ব্যবধান হচ্ছে ব্যবধানের মধ্যে সেতু বন্ধন করে। এখানে বলছে বিটুইন টু মুভমেন্টস, দুইটা আন্দোলন, সেই দুইটা আন্দোলন কি? ধরো আমরা আগে একবার অর্থ করি। বলছে দুইটা আন্দোলনের ব্যবধানের মধ্যে এনভায়রনমেন্টাল জাস্টিস হচ্ছে সেতু বন্ধন করে। দুইটা আন্দোলন রয়েছে, সেই দুইটা আন্দোলন কি? মুভমেন্ট কি? এনভায়রনমেন্টালিজম, যেটা একটু আগে বললাম, অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাডভোকেসি মানে মানবাধিকার। অ্যাডভোকেসি শব্দের অর্থ, অ্যাডভোকেট মানে সমর্থন করা, অ্যাডভোকেটের একটা অর্থ উকিল, আর একটা অর্থ হচ্ছে অ্যাডভোকেট মানে সমর্থন করা। অ্যাডভোকেটের নাউন হচ্ছে অ্যাডভোকেসি মানে সমর্থন, মানবাধিকার সমর্থন, অর্থাৎ মানবাধিকার আন্দোলন আমরা এখানে ধরতে পারি। সো মানুষের পক্ষে যে আন্দোলনটা করা হয়, সেখানে বলছে যে এই যে পরিবেশবাদ, এনভায়রনমেন্টালিজম, হ্যাঁ, এবং হচ্ছে মানবাধিকার যে আন্দোলন, এই যে দুইটা মুভমেন্টের ব্যবধানের ভিতরে এনভায়রনমেন্টাল জাস্টিসটা একটা সেতু বন্ধন করে। অর্থাৎ মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে হবে, পরিবেশের জন্য আন্দোলন করতে হবে, তবে একটার জন্য যেন যাতে আরেকটার ক্ষতি না হয়। হ্যাঁ, এটা। আচ্ছা, এরপর বলতেছে ইট নট অনলি ব্রিংস, এটা শুধুমাত্র আনেই না। নট অনলি বাট অলসো এর ব্যবহার, নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু এটা না ওটাও। ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো আ টিচার, সে শুধুমাত্র একজন গায়ক না, একজন শিক্ষকও বটে, তাই না? তো এখানে ইট নট অনলি ব্রিংস, এটা শুধুমাত্র আনে না, দেম ব্রিং টুগেদার মানে কি? একতাবদ্ধ করা, তাই না? বলছে এটা শুধুমাত্র হচ্ছে এই দেম মানে এখানে কাকে বোঝাচ্ছে বলতো? এই দেম মানে এখানে এনভায়রনমেন্টালিজম অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, এই দুইটাকে বোঝাচ্ছে। কারণ আমরা জানি হচ্ছে they, them, their, এই যে প্রোনাউনটা, এটা হচ্ছে ব্যক্তি, বস্তু, প্রাণী, চিলড্রেন সকলের প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সো ইট নট অনলি ব্রিংস হতে পারে বলতে হয়, ইট নট অনলি ব্রিংস এটা শুধুমাত্র ব্রিং দেম টুগেদার, এটা শুধুমাত্র এই দুইটা আন্দোলন অর্থাৎ এনভায়রনমেন্টালিজম অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, এই দুইটাকে সংযুক্ত করে না, একতাবদ্ধ করে না ফর পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তনের জন্য, বাট অলসো বরং আরো কি করে? শোজ দেখায়, দেয়ার
ইনএক্সট্রিকেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, কানেক্টেডনেস মানে সংযুক্ততা, এটা হচ্ছে তাদের অবিচ্ছেদ্য সংযুক্ততাকেও দেখাই দেয়। অর্থাৎ এই যে দুইটা আন্দোলন, এনভায়রনমেন্টালিজম এন্ড হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, এই দুইটা হচ্ছে একটা আরেকটার সাথে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। হ্যাঁ, একটা বলে আরেকটা সম্ভব নয়। তো বলছে এই জিনিসটাও দেখায়, তো বলতেছে এটা শুধু হচ্ছে তাদেরকে একতাবদ্ধ করে না, ইতিবাচক পরিবর্তনের জন্য একতাবদ্ধ করে না, মানে সমাজে একটা রাষ্ট্রে বিশ্বে ভালো একটা পরিবর্তন আনার জন্য শুধুমাত্র চেষ্টা করে না, বরং এটা হচ্ছে তাদের অবিচ্ছেদ্য সংযুক্ততা, হ্যাঁ, লেগে থাকা সংযুক্ততা, এই ব্যাপারটাকেও দেখিয়ে দেয়। ওকে, বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো দ্য লাস্ট ওয়ান, যদিও এটা অনেক বড়, আমরা হচ্ছে এটা শেষ করে দিই। দেখো এখানে বলতেছে যে এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, দেয়ারফর, এই কারণে, রিপ্রেজেন্ট শব্দের অর্থ উপস্থাপন করা, তুলে ধরা, এই কারণে এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার তুলে ধরে আর নিউ, একটা নতুন ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ বডি অফ থট মানে মতবাদ, চিন্তাধারা, একটা গুরুত্বপূর্ণ চিন্তাধারাকে তুলে ধরে। এর অ্যাকশন মানে কি কাজ, একটা কাজকে তুলে ধরে। বুঝতে পারছো কিনা? At the beginning of শুরুতে the 21st মানে একবিংশ, হ্যাঁ 21st century মানে শতাব্দী, একবিংশ শতাব্দী, বলতেছে যে একবিংশ শতাব্দীর শুরুতে এনভায়রনমেন্টাল জাস্টিস এ কারণে একবিংশ শতাব্দীর শুরুতে একটা নতুন গুরুত্বপূর্ণ চিন্তাধারা এবং অ্যাকশনকে তুলে ধরে। ঠিক আছে, অ্যাকশনকে তুলে ধরে। দেখো বিষয়টা হচ্ছে একবিংশ শতাব্দী, অর্থাৎ এই যে আমরা যে শতাব্দীতে এখন আছি, এই একবিংশ শতাব্দীতে যখন দেখা গেল যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে না, যখন হচ্ছে বৃষ্টি হওয়ার কথা তখন খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখন রোদ হওয়ার কথা তখন হচ্ছে, যখন মানে গরমকাল তখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তারপরে মনে করো তোমার এই মানে বৈশ্বিক উষ্ণতা যেটা এটা বৃদ্ধি পাচ্ছে, তারপরে মনে করো যে সমুদ্রের যে স্তর এটা উঁচু হচ্ছে, হ্যাঁ, নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তখন মানুষ ভাবলো যে এটা কি কারণে হচ্ছে। তখন তারা দেখলো যে এই গ্লোবাল নর্থের যে দেশগুলো আছে, উন্নত শিল্পোন্নত যে দেশগুলো আছে, এগুলো প্রাকৃতিক সম্পদ হচ্ছে কি বলা যায় নির্বিচারে ভোগ করতেছে, যার ফলে হচ্ছে এই পরিবেশের উপরে খারাপ প্রভাব বা ক্ষতিকর দিকগুলো পড়তেছে। তাহলে তখন তারা ভাবলো না, তাহলে তো এটার বিরুদ্ধে কিছু করা দরকার। তখন তারা একটা আন্দোলন নিয়ে আসলো, তারা একটা মুভমেন্ট বা তারা একটা মতবাদ, তারা একটা চিন্তাধারা পৃথিবীর সামনে উপস্থাপন করলো, তুলে ধরলো, সেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস। ঠিক আছে, আর এনভায়রনমেন্টাল জাস্টিস মানে কি? এনভায়রনমেন্টাল জাস্টিস মানে হচ্ছে পরিবেশের যে ক্ষতিকর দিকগুলো আছে, সুযোগ সুবিধাগুলো আছে, এটা সবাই সমানভাবে ভাগ করবে। ওকে, এটাই বলতেছে এখানে। আচ্ছা, এরপর বলছে স্পেশালি, বিশেষভাবে, দেখো বিশেষভাবে অ্যাজ যখন পিপল মানে মানুষ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী, বলছে যখন বিশ্বব্যাপী মানুষেরা ফেস মানে কি সম্মুখীন হলো, বিশ্বব্যাপী যখন মানুষেরা সম্মুখীন হলো দ্য রিয়ালিটিস বাস্তবতার সম্মুখীন হলো, কিসের বাস্তবতা? অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান বাড়তে থাকা টক্সিসিটি, হ্যাঁ বিষাক্ততা, বাড়তে থাকা বিষাক্ততা, রিসোর্স ডিপ্লিট, ডিপ্লিট শব্দের অর্থ কমা, হ্রাস পাওয়া। এই শব্দটাকে তোমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও মনে রাখবা। আবার এটার প্রোনাউন্সিয়েশনটা, এটার হচ্ছে স্পেলিংটাও তোমরা একটু দেখে নেবা। হ্যাঁ, ডিপ্লিট দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে শিখে নেবা। রিসোর্স ডিপ্লিশন মানে প্রাকৃতিক সম্পদ হ্রাস, প্রাকৃতিক সম্পদ কমে যাচ্ছে ব্যবহার করার কারণে। এন্ড দ্য র্যাপিড মানে কি? দ্রুত। ডিসঅ্যাপিয়ার শব্দের অর্থ কি? ডিসঅ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে কিনা? আবার ডিসঅ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে গুম করে ফেলা কাউকে। তাহলে এখানে ডিসঅ্যাপিয়ারেন্স শব্দের অর্থ কি? বলছে এন্ড দ্য র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স মানে দ্রুত হচ্ছে হ্রাস বা হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। কি অদৃশ্য হয়ে যাওয়া? স্পিসিস শব্দের অর্থ হচ্ছে প্রজাতি। হ্যাঁ, বিভিন্ন প্রজাতি যে সকল পশু পাখিগুলো রয়েছে, এগুলো দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখানে বলছে ইজ এ র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স অফ স্পিসিস। হ্যাঁ, হচ্ছে তোমার প্রজাতি আর দ্রুত হ্রাস বা অদৃশ্য হয়ে যাওয়া। এবং আরেবল শব্দের অর্থ হচ্ছে তোমার চাষযোগ্য, ল্যান্ড মানে ভূমি, চাষযোগ্য ভূমি যে তোমার দিন দিন
নষ্ট হয়ে যাচ্ছে, মানে পৃথিবীতে চাষ করা যাবে এমন ভূমি কমে যাচ্ছে দিন দিন প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কারণে, পরিবেশ দূষিত হয়ে যাওয়ার কারণে। এবার ওয়ান হুইচ, যেটার উপরে বলতে যে চাষযোগ্য ভূমির উপরে, দ্য হেলথ মানে স্বাস্থ্য, অফ ম্যানি অনেক, হিউম্যান কমিউনিটিস মানে মানবিক সম্প্রদায়, মানুষেরা ডিপেন্ডস মানে নির্ভর করে, মানে মানুষেরা যে জমি চাষযোগ্য জমির উপরে নির্ভর করে, এগুলোর র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স, ওকে, দ্রুত অদৃশ্য হয়ে যাওয়া, এগুলো। তো এখানে কি বলতেছে দেখো, বলছে শেষের থেকে অর্থ করতে বলছে, বিশেষভাবে যখন, একবার অর্থ করতেছে বিশেষভাবে যখন বিশ্বব্যাপী মানুষেরা তোমার জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, বাড়তে থাকা বিষাক্ততা, তারপর হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ হ্রাস এবং প্রজাতি এবং চাষযোগ্য ভূমি যেগুলোর উপরে অনেক হচ্ছে মানবিক সম্প্রদায়ের স্বাস্থ্য নির্ভর করে, এগুলোর দ্রুত হ্রাস এই বাস্তবতার সম্মুখীন হচ্ছে। যখন বিশ্বের মানুষ এগুলোর সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, যখন এগুলোর সম্মুখীন হচ্ছে, তখন এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার, এই কারণে হচ্ছে তোমার নতুন এবং গুরুত্বপূর্ণ চিন্তাধারা এবং অ্যাকশন 21 শতাব্দীর সূচনাতেই বা শুরুতেই উপস্থাপন করে। তাহলে কি বলতেছে এখানে, যখন বিশ্বের মানুষেরা এই যে কথাগুলো এখানে বললো, হ্যাঁ, এই যে কথাগুলো এখানে বললো, চাষযোগ্য ভূমি হারিয়ে যাওয়া, বিভিন্ন প্রজাতির পশু পাখি হচ্ছে কমে যাওয়া, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ কমে যায়, এইসব বাস্তবতার শিকার হচ্ছে, তখন 21 শতাব্দীতে তোমার মানুষের একটা নতুন মতবাদ নিয়ে আসলো, নতুন একটা অ্যাকশন, একটা মুভমেন্ট, একটা আন্দোলন নিয়ে আসলো, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস। তাহলে আমরা একবার অর্থ করি যে পরিবেশগত ন্যায় বিচার এই কারণে একবিংশ শতাব্দীর শুরুতে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ চিন্তা এবং কার্যক্রমকে তুলে ধরে, বিশেষভাবে যখন বিশ্বব্যাপী মানুষ ক্লাইমেট চেঞ্জ, বিশ্বব্যাপী মানুষ জলবায়ু পরিবর্তন, বাড়তে থাকা বিষাক্ততা, প্রাকৃতিক সম্পদ কমা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতি এবং বা চাষযোগ্য জমি, যে জমিগুলোর উপরে মানুষ সম্প্রদায় এর স্বাস্থ্য নির্ভর করে, এগুলোর বাস্তবতার সম্মুখীন হচ্ছে। যখন মানুষ এগুলোর বাস্তবতার সম্মুখীন হচ্ছে, তখন এইটা হয়। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা পরেরটাতে যাই। এরপরে বলতেছে ফান্ডামেন্টাল টু। দেখো এই বাক্যটা তুমি পড়ো, এখানে ভার্বটা হচ্ছে এখানে হচ্ছে এই যে ভার্ব, তার মানে এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, রাইট? পুরোটা সাবজেক্ট বলতে তোমার এখানে ফান্ডামেন্টাল একটা সাবজেক্ট, তাই তো? এটাই তো নাকি ফান্ডামেন্টাল এটা সাবজেক্ট, কারণ পরে এগুলো সাবজেক্ট না, কারণ এগুলো হচ্ছে তোমার টু প্রিপোজিশন। এই প্রিপোজিশন পরের অংশ সাবজেক্ট হয় না, প্রিপোজিশন যুক্ত করা হয় বাক্যটাকে লম্বা করার জন্য, জোড়া দেওয়ার জন্য। ঠিক আছে, এখন এই যে ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, হ্যাঁ, আর ফান্ডামেন্টাল টু মানে হচ্ছে কোনো কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন আমি বললাম যে এডুকেশন ইজ ফান্ডামেন্টাল টু ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ। আবার বললাম ট্রাস্ট ইজ ফান্ডামেন্টাল টু ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের জন্য বিশ্বাসটা অতি গুরুত্বপূর্ণ। দেন ফান্ডামেন্টাল যেটা, এই ফান্ডামেন্টাল এটা তো অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোথায়? দেখো সাবজেক্ট কোথায়, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই যে ভার্বের পরে, এইটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। দ্য সার্চ ফর ফেয়ার ওয়েস, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। বুঝতে পেরেছো? আমি তোমাদের এমন কিছু বাক্য দেখাই, এগুলো থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে। হচ্ছে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এই নাটকের একটা বিখ্যাত উক্তি রয়েছে, এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, সেটা হচ্ছে সুইট আর দ্য uses of adversity. Sweet are the uses of adversity. এই দেখো আর হচ্ছে এখানে ভার্ব, তার মানে সুইট মানে তো
কি মধুর মিষ্টি। এখন এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনো বাক্যের সাবজেক্ট হয় না, তার মানে এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে হচ্ছে অ্যাডভার্সিটি অর্থে এখানে দুঃখ, ইউজেস মানে প্রয়োজনীয়তা, দুঃখের প্রয়োজনীয়তা আর হয় মধুর আর সুইট। মূলত বাক্যটা হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, মধুর। আমি আরো এরকম বাক্য বললাম যে ব্লেস, দেখো ব্লেসড, ব্লেসড আর দ্য পুয়ার, ব্লেসড আর দ্য গরিবেরা আশীর্বাদ প্রাপ্ত। দেখো ব্লেসড এটা হচ্ছে একটা আশীর্বাদ প্রাপ্ত, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট না, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য পুয়ার, দ্য পুয়ার আর ব্লেসড। মূলত বাক্যটা এরকম, গরিবেরা হয় আশীর্বাদ প্রাপ্ত। বুঝতে পেরেছো? এরকম আরো আছে, যেমন বললাম যে ইম্পর্টেন্ট টু সাকসেস ইজ হার্ড ওয়ার্ক, অর্থাৎ হার্ড ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট টু সাকসেস। ওকে, এরকম আর কি। তাহলে এই বাক্যের, আমাদের এই বাক্যে দেখো এই ফান্ডামেন্টালটা এটা অ্যাডজেক্টিভ হয়, বাক্যের সাবজেক্ট না, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইজের পরে যাবে, এই যে এটা পুরোটা সাবজেক্ট। তাহলে আমরা এটার আগে অনুবাদ করব। দেখো দ্য সার্চ, তার সার্চ, সার্চটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে অনুসন্ধান, খোঁজ। দ্য সার্চ মানে অনুসন্ধান, ফর জন্য, ফেয়ার মানে কি ন্যায্য, ওয়েস মানে কি পন্থা উপায়, হ্যাঁ ন্যায্য উপায়, ন্যায্য পন্থার অনুসন্ধান, ন্যায্য উপায়ের অনুসন্ধান, অফ শেয়ারিং, শেয়ার মানে ভাগ করা, হ্যাঁ ভাগ করে নেওয়া, এনভায়রনমেন্টাল বার্ডেন্স মানে পরিবেশগত, পরিবেশের বোঝা, অ্যান্ড বেনিফিটস মানে উপকারিতা। বলছে পরিবেশের যে বোঝাগুলো রয়েছে, যে উপকারিতাগুলো রয়েছে, এগুলো ভাগ করে নেওয়ার ন্যায্য উপায়ের অনুসন্ধান, ন্যায্য উপায়ের অনুসন্ধান। অর্থাৎ পরিবেশের যে বোঝা রয়েছে, উপকারিতা রয়েছে, এগুলো যাতে ন্যায্যভাবে সবার মাঝে ভাগ করে দেওয়া যায়, হ্যাঁ এটার জন্য উপায় খুঁজতে হবে। তো এই উপায়ের অনুসন্ধান আর কি, অ্যান্ড এবং কালেকটিভলি সম্মিলিতভাবে, ক্রিয়েটিং সৃষ্টি, আ ফিউচার একটা ভবিষ্যৎ, ইন হুইচ যেটাতে, হ্যাঁ দ্য ডিগনিটি মানে মর্যাদা, অ্যান্ড রাইটস মানে অধিকার, অফ অল পিপুল সকল মানুষের, আর রেসপেক্ট সম্মান করা হয়। দেখো রেসপেক্ট একটা ভার্ব, এটা তো সম্মান করা, এটা বি ভার্ব প্লাস ভি3, তখন এটা অর্থ প্যাসিভ, এগুলোকে সম্মান করা হয়। বলতেছে এবার একবার অর্থ করি, দেখো বলতেছে তোমার পরিবেশের বোঝা এবং উপকারিতা ভাগ করে নেওয়ার, পরিবেশের বোঝা এবং উপকারিতা ভাগ করে নেওয়ার ন্যায্য উপায়ের অনুসন্ধান, এবং সম্মিলিতভাবে এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেটাতে সকল মানুষের মর্যাদা এবং অধিকারকে সম্মান করা হবে, হ্যাঁ হ্যাঁ হবে, এইটা ইজ হয়, এটা হচ্ছে হয় কি, এটা হয় ফান্ডামেন্টাল টু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোথ দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল জাস্টিস, হচ্ছে পরিবেশগত ন্যায় বিচার ধারণার জন্য, পরিবেশগত ন্যায় বিচার ধারণার জন্য গুরুত্বপূর্ণ, পরিবেশগত ন্যায় বিচার এই ধারণাটার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর কিসের জন্য? আর অ্যাক্টিভিস্ট মানে আন্দোলনমূলক, ইজ এ মুভমেন্ট মানে আন্দোলনমূলক, এনভায়রনমেন্টাল মুভমেন্ট পরিবেশগত ন্যায় বিচার আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলতেছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল জাস্টিস যে কনসেপ্টটা, যে ধারণাটা, এই ধারণাটা, আর তোমার আন্দোলন এনভায়রনমেন্টাল জাস্টিস যে আন্দোলনটা, এই আন্দোলন, এই দুইটা জিনিসের জন্য দুইটা জিনিস অতি গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে পরিবেশের যে বোঝাগুলো রয়েছে এবং উপকারিতাগুলো রয়েছে, সেগুলো যাতে সমাজের সবল মানুষের মাঝে ভাগ করে দেওয়া যায়, সেই উপায়টা খুঁজে বের করা। আর একটা হচ্ছে এমন একটা ভবিষ্যৎ সৃষ্টি করা যেখানে, যে ভবিষ্যতে তোমার সকল মানুষের মর্যাদা এবং অধিকারগুলোকে সম্মান করা হবে, রেসপেক্ট করা হবে, সংরক্ষণ করা হবে। ঠিক আছে কিনা? তো এই দুইটা জিনিস খুবই দরকার, সেটা বলতেছে আর কি। কারণ তুমি এনভায়রনমেন্টাল জাস্টিস যদি করতে চাও, তাহলে অবশ্যই দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে ন্যায্য উপায় খুঁজে বের করতে হবে যাতে সকল মানুষ সমান সুযোগ, পরিবেশ সমান সুযোগ, সুবিধা অসুবিধা ভোগ করতে পারে। আবার এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেখানে সকল মানুষের অধিকার নিয়ে কথা হবে, সকল মানুষকে সমানভাবে সম্মান করা হবে, সকল মানুষের অধিকারকে সমানভাবে সংরক্ষণ করা হবে। তাই এখানে বলতেছে শেষ থেকে অর্থ করতে হবে। দেখো বলতেছে যে তোমার পরিবেশগত বোঝা ভাগ করে নেওয়ার উপায়ের অনুসন্ধান এবং এমন একটা সম্মিলিত, এমন একটা ভবিষ্যৎ সৃষ্টি করা যেটাতে সকল মানুষের অধিকার এবং হচ্ছে মর্যাদা সংরক্ষণ করা হবে, এটা এনভায়রনমেন্টাল জাস্টিস এবং হচ্ছে আন্দোলনমূলক পরিবেশগত আন্দোলন উভয়ের জন্যই ফান্ডামেন্টাল টু গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের মোটামুটি প্যাসেজটা শেষ। অনেক কঠিন একটা প্যাসেজ, লম্বা সময় ধরে তোমাদের পড়লাম, মানে খুবই কঠিন একটা প্যাসেজ, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি কেউ না বুঝতে পারে তাহলে আমাকে জানাও, কমেন্ট বক্সে জানাও। আর হচ্ছে শেষে একটা কথা, যারা শেষ পর্যন্ত ক্লাস করলো অবশ্যই জানাবো যে কারা কারা ক্লাস করছো। আর আমার কিন্তু হচ্ছে
কোর্স আছে, হ্যাঁ। প্রত্যেকটা ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট ক্লাস সেকেন্ড ইয়ার কোর্স থাকে। যারা হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাও, যারা একাডেমিকে ভালো এ প্লাস তুলতে চাও, অ্যাডমিশনের প্রিপারেশনটা 70% এগিয়ে নিতে চাও, ইংলিশে যাদের বেসিকের সমস্যা আছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিজ থেকে ইংরেজি লিখতে পারো না, সবার জন্য আমার একটা কোর্স রয়েছে। কোর্সের ফি মাত্র 1100 টাকা থাকে, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। আল্লাহ হাফিজ, ঠিক আছে, বাই বাই, আসসালামু আলাইকুম।